এই পিচ্চি, তোমার নাম কি? বাসা কই তোমার? এভাবে কান্না কেন করছো এখানে? বৃষ্টির মধ্যে এখানে না ভিজে বাসায় চলে যাও। আপনি যান এখান থেকে, আমাকে বিরক্ত করবেন না তো। নদী আর কিছু না বলে বৃষ্টিতে ভিজতে লাগলো। নদী হাত দুদিকে ছুঁড়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। আয়ান নদীর দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি কি পাগল? রাত 10টায় কে এইভাবে বৃষ্টিতে ভিজে কেউ? আমাকে এত জ্ঞান দিচ্ছিলেন, এখন তো নিজেই বৃষ্টিতে ভিজছেন। নদী আয়নের কথা শুনে আয়নের পাশে বসে বলল, এইটা আমার কাছে আনন্দের। এখন ভিজলাম, কয়েকদিন জ্বরে পড়ে থাকবো, আবার ঠিক হয়ে এইভাবে আমার জীবন চলছে। আপনার ফ্যামিলি আপনাকে কিছু বলে না? পাগলের মতো কাণ্ড করেন। না, আমি কারো কথা শুনি না, আমি আমার মতো করে চলি। বাট তুমি এখানে এভাবে কান্না কেন করছো? এমনি। বলো কি হয়েছে শুনি। শোনো, কথা বুকের ভেতরে জমা রাখলে কষ্ট পাবে, তার থেকে প্রকাশ করে দাও। এতটুকু ছেলে এত কষ্ট নিয়ে থাকার দরকার নেই। বলো আমাকে, আমি তাও তোমার কথা শুনতে চাচ্ছি। আমাকে তো আমার তো কাউকে নিজের মনের কথা বলারও মানুষ নাই। কেন, আপনার বাসায় কেউ নাই? আচ্ছা, বাট কারোর সাথে আমার পড়ে না। ও, এখন বলো কেন এভাবে ভিজছো? ফ্যামিলিগত সমস্যা। ওসব জায়গায় ফ্যামিলিগত সমস্যা? তা এই বয়সে তো খেলাধুলা পড়াশোনা করার বয়স, এই বয়সে ফ্যামিলিগত আবার কি সমস্যা হইল? যার দুনিয়াতে মা বাবা থাকে না, তার লাইফে আবার পড়াশোনা খেলাধুলা? ও সরি। মরে যায় নাই, তাহলে? বেঁচে আছে 2জন, কিন্তু গরিবের জীবন। বাবা 2টা বিয়ে করেছে, সৎ ভাই বোন আছে। আমি আমার সাধ্য মতো সৎ মায়ের কাছে সংসার খরচ দেই। তারপরও আমার সৎ মা সবসময় ঝামেলা করে। আব্বু তার বউয়ের কথা শুনে আমার উপরে অত্যাচার চালায়। বাড়ির সব কাজ আমি করি, তারপরেও কারো মন পাই না। 3 দিন পর আমার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। এখন আমার কাজও নাই, কেউ কাজে নিতে চায় না। আব্বুকে কতবার বললাম, কিন্তু সেই উল্টা আমার বই খাতা ছিঁড়ে দিয়ে বলে আমাকে আর পড়াশোনা করা লাগবে না। প্রতিবাদ করছি, সৎ মা আব্বু মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছি না। তোমার নিজের মা কোথায়? তার নতুন সংসার হয়েছে। তোমার খোঁজ নেয় না? তার হাজব্যান্ড অনেক রাগী আমার জন্য, সেই একবার মাইর খেয়েছিল, যার কারণে আমি আর চাই না। আমি চাই না আমার জন্য তার সংসার জীবনে ঝামেলা হোক। ও, তা এখানে কান্না করলে কি চলবে নাকি? চলো আমার সাথে আমার বাসায়। না, আপনাকে চিনি না, জানি না, আপনার বাসায় কেন যাব? আসো, আমরা ফ্রেন্ড হই। নদী হাত এগিয়ে দিলে আয়ান হাত দিতে গিয়েও দেওয়ার সাহস না পেলে নদী নিজেই জোর করে হাতে হাত মিলালো। নদী বলে ওঠে, ওঠো, আমার বাসায় চলো। না, আমি আপনার বাসায় যাব না। কোন পরিচয় যাব? আমাকে আপনি চেনেন না, আমিও আপনাকে চিনি না। আমাকে একা থাকতে দেন। চলো বিয়ে করে ফেলি। তোমারও আপন বলতে কেউ নেই, আমারও কেউ নেই। আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। চলো বিয়ে করে নিই। তুমি আমার বাসায় থাকতে পারবে, যত খরচ আছে আমি চালাবো। তুমি তোমার মতো, আমি আমার মতো থাকবো। বিয়ে? হ্যাঁ চলো। নদী আয়ানকে ধরে গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়িতে তুলে ড্রাইভিং করতে লাগলো। আয়ান বলে ওঠে, আমার বিয়ের বয়স হয় নাই। ওইটা আমি বুঝে নিব। তুমি আমাকে বিয়ে করলে আরামে থাকবে, পড়াশোনা থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব আমি নিব। আপনি আমাকে চেনেন না, জানেন না, আমাকে বিয়ে কেন করবেন? তোমার সম্পর্কে তো আমি জানলাম, সেখানে তোমাকে জানা হয়ে গেছে। তুমিও একা, আমিও একা, আমাদের দুঃখ বোঝার মতো কারোর সময় নেই। তাই আমরা একসাথে থাকলে ভালো হবে। আর আমি তোমার বড় দেখে কি বিয়ে করতে না করছো নাকি? না, তা না। আমাকে চেনেন না, এভাবে বিয়ে করবেন? আর আমার বয়স কিন্তু 18 হয় নাই। হ্যাঁ তা তো জানি। এসএসসি দিবে, কত আর হবে? 15 বা 16? ও 16? আচ্ছা, আমার 20। ও আচ্ছা, 4 বছরের বড়। আমার আব্বুর বউয়ের বয়স 20 আর আব্বুর 37। ও আচ্ছা, হুম তাও তো তাদের বিয়ে হয়েছে, আমাদের তো মাত্র 4 বছরের। হুম। নদী আয়ান কথা বলতে লাগলো। নদী ভুয়া জন্ম নিবন্ধন বানানোর জন্য ওর বন্ধুদের সাহায্য নিল। নদী তোয়ালে বের করে বলল, মাথা মুছে নাও। আপনি আগে মুছে নেন, আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে। আমারও আছে, নাও মুছে নাও পিচ্চি মানুষ।
আয়ন নিজের মাথা মুছতে লাগলো, নদীর দিকে এগিয়ে দিল। নদী চুল খুলে দিলে আয়ন অবাক হয়ে তাকালো। নদীর চুলগুলো একদম পায়ের কাছে এসে পড়ল। নদী এক হাত দিয়ে চুল মুছতে লাগলো। আয়ন বলল, মাশাল্লাহ, আপনার চুল অনেক সুন্দর। আমি আপনাকে মুছে দেই, আপনি ড্রাইভ করেন। এভাবে অ্যাক্সিডেন্ট হবে। ধন্যবাদ। আয়ন নদীর চুল আলতো করে মুছে দিতে লাগলো। নদী সোজা ওর বন্ধুর দেওয়া ঠিকানায় চলে গেল। জন্ম নিবন্ধন নিয়ে ওর বন্ধুকে তুলে নিয়ে কাজী অফিসে গিয়ে আয়নকে বিয়ে করে নিল। নদীর বন্ধু বলল, হুট করে এই পিচ্চিকে কেন বিয়ে করলি? তুই তো নাকি জীবনে বিয়ে করবি না। জীবনে বিয়ে তো করা লাগবেই, আর যে প্যারা দিচ্ছে তাই বিয়ে করে নিলাম। তাই বলে তোর থেকে কম বয়সের ছেলেকে বিয়ে করবি? পিচ্চি হলেও যথেষ্ট বুদ্ধি আছে, নিজের মতো করে গড়িয়ে নেওয়া যাবে। আর না থাকতে চাইলে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিব। আমার শুধু নামে বিয়ে করার ছিল, করছি। নদী, বিয়ে কোনো খেলা জিনিস না। তুই বিয়েকে এমনভাবে নিচ্ছিস মনে হয় মজার খেলা। জ্ঞান দিস না, বাসায় নামিয়ে দেই তোকে। দরকার নাই, সাব্বিরের গাড়িতে চলে যাব। ওকে। নদী আয়নকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। আয়ন বলতে লাগলো, আপনি কি আসলে বিয়ে খেলা ভাবছেন? তোমার কি মনে হয় আর তুমি বিয়ের বিষয়ে জানো? হ্যাঁ জানি। আয়নের কথা শুনি নদী হাসতে লাগলো। নদী বলে উঠল, তাই? তা কি জানো শুনি? বিয়ে মানে বিয়ে হলো, বিয়ে মানে হলো জীবনের গানে নতুন একটি সুর যোগ করা। এটি এমন এক বন্ধুত্ব যেখানে শব্দ ছাড়াই একে অপরের অভাব বা কষ্ট বুঝে নেওয়া যায়, যেখানে নিজের সবটুকু দিয়ে অন্য একজনের পরিপূরক হওয়ার চেষ্টা থাকে। বাইরের পৃথিবীর সব লড়াই শেষে, দিন শেষে যেখানে ফিরে এলে শান্তি পাওয়া যায়, সেই আশ্রয়টুকুর নামই বিয়ে। একে অপরের ভরসার দেয়াল হয়ে থাকা, যাতে ঝড়ঝাপটা এলেও মনের ঘরটি নিরাপদ থাকে। নদী অবাক হয়ে আয়নের দিকে তাকালো। নদী বলে উঠল, তারপরে? জীবন একটি দীর্ঘ পথ। এই পথে কখনো রোদ থাকে, কখনো বৃষ্টি। বিয়ে মানে হলো এমন একজন সহযাত্রী পাওয়া যে পিচ্ছিল পথে হাতটা শক্ত করে ধরে রাখবে এবং সাফল্যের দিনে পাশে দাঁড়িয়ে হাসবে। বিয়ে মানে প্রতিদিন নতুন করে একে অপরকে ভালোবাসার সিদ্ধান্ত নেওয়া। এটি নিখুঁত দুইজন মানুষের মিলন নয়, বরং দুজন অসম্পূর্ণ মানুষ যখন একে অপরের ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে সুন্দর একটি পূর্ণতা তৈরি করে, সেটাই সত্যিকারের বিয়ে। বাবা, এইটুকু ছেলে এত কিছু জানো! আর কি জানো শুনি? বিয়ে মানে নিজের ছোট ছোট ইচ্ছাগুলোকে কখনো বিসর্জন দিয়ে সঙ্গীর মুখে হাসি ফোটানো, আর সেই হাসির মধ্যেই নিজের সুখ খুঁজে পাওয়ার এক অদ্ভুত জাদু। সংক্ষেপে বিয়ে মানে হলো একজনের অস্তিত্বের সাথে অন্যজনের অস্তিত্ব এমনভাবে মিশে যাওয়া, যেখানে আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবির পাশে অন্য কাউকেও দেখা যায়। এটি ভালোবাসার একটি জীবন্ত শিল্প। আয়নের কথা শুনে নদী গাড়ি ঘুরিয়ে বাসার ভিতরে চলে গেল। গাড়ি থামালে নদী বলে উঠল, নামো, অনেক কিছু জানো। আমি 20 বছরের মেয়ে হয়েও এত কিছুই জানি না। সেইটা আপনার ব্যর্থতা। আয়নের কথা শুনে নদী তাকালো। দুজন গাড়ি থেকে নেমে পড়ল। আয়ন নদীর পিছন পিছন যেতে লাগলো। বাসার ভিতর ঢুকতে নদীর আব্বু নদীর গালে সজোরে থাপ্পড় মেরে দিল। নদীর রাগে হাত ধরতে যাবে, সাথে সাথে আয়ন হাত ধরে ফেলল। আয়নের দিকে নদীর রাগী লুক নিয়ে তাকালো। আয়ন বলে ওঠে, উনি গুরুজন কি করছেন? হাত ছাড়ো। তুই এতদিন যা ইচ্ছে করছস সব মেনে নিয়েছি। তুই আমাদের না জানিয়ে বিয়ে কেন করলি? ও, খবর পৌঁছে গেছে? ওকে, পৌঁছে যখন গেছে তখন পরিচিত হয়ে নেন। এটা আমার হাজবেন্ড আয়ান, আর আয়ান এটা আমার সম্মানিত পিতা। আসসালামু আলাইকুম। এই ছেলে, এত ছোট ছেলেকে কেন বিয়ে করছস? ওই তো তোর ছোট ভাইয়ের বয়সের হবে। আতিকের 1 বছরের ছোট। নদীর কথা শুনে বসে থাকা সবাই অবাক হয়ে তাকালো। নদীকে আর কেউ কিছু বলবে, সাথে সাথে নদী আয়নের হাত ধরে চলে গেল। আর সবাই চিল্লাপাল্লা করতে লাগলো। আয়নকে নিয়ে রুমে গেলে নদী বলে উঠল, ওইদিকে ওয়াশরুম। আর আপাতত তুমি চাইলে আমার শার্ট প্যান্ট পরতে পারো। মেয়েদের না, ওই সবই ছেলেদের। লুঙ্গি নাই? আছে, তুমি পরতে পারো নাকি? ওয়েট, আব্বুর আছে, নিয়ে আসি। থাক, নিচে যায়েন না, এমনিতে সবাই বকাঝকা করছে।
এটা প্রতিদিনের ব্যাপার। এইসব আমার অভ্যাস হয়ে গেছে। আর ওরা খেপসে কেন শুনবে? কেন? ওইদিকে এক ছেলে বসা ছিল, খেয়াল করেছো? ওর সাথে আমার বিয়ে দিতে চাইছে। ওই ছেলে একটা 12 ভাতারি, এক কথায় যাকে বলে। আপনার ফ্যামিলি জানে না? জানলে কি, আমার সৎ মায়ের আদরের ভাতিজা, তাই তার সাথে আমার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। ও আচ্ছা। থাকো, আসি। নদী চলে গেল। আয়ন নদীর ফ্রেমে বাঁধানো ছবিটা দেখতে ফ্রেমটা হাতে নিল। নদী নিচে গেলে ওর আব্বুর রুম থেকে লুঙ্গি নিয়ে চলে গেল। রুমে গেলে সাথে সাথে আয়ন ফ্রেম রেখে বলল, উনি তোমার মা নাকি? হুম, ওনাকে তো দেখলাম না। মারা গেছে। সরি। এই নাও, যাও। আয়ান চলে গেল। আয়ন গোসল করে লুঙ্গি পরে বের হইল। নদী বারবার হাসি দিতে লাগলো। আয়ান বলে উঠল, যান, গোসল করে তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করে নেন। আর এইগুলো কোথায় মেলে দিব? তুমি কেন ধুতে গেছো? মানুষ আছে, ওরা করে দিত। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আপনি যান, গোসল করে নেন গা। আচ্ছা, বারান্দায় মেলে দাও, যাও, আমি গোসল করে আসি। নদী আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে চলে গেল। আয়ন শার্ট প্যান্ট বারান্দায় মেলে দিয়ে আসলো। নদী গোসল করে বের হলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থাকলো। নদীকে বলল, আমি কি সাহায্য করব? না, ধন্যবাদের দরকার নেই। নদীর ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রাই করতে লাগলো। আয়ন নদীর পিছনে দাঁড়ালে নদী বলে উঠল, কিছু বলবে? আমি করে দেই, দেন, দেখি পারি নাকি। নদী না করলেও আয়ন শুনল না। নদী শিখিয়ে দিলে আয়ন সুন্দরভাবে চুলগুলো হেয়ার ড্রাই করতে লাগলো। নদী আয়নকে দেখতে লাগলো আয়নার ভিতর দিয়ে। নদীর রুমে নদীর ভাবি এসে বলল, নদী খেতে আসো। খাবার পাঠিয়ে দেন, ওইখানে যাব না। ভাবি চলে গেল। আয়ন হেয়ার ড্রাই করে দিয়ে বলল, আপনার সাহায্য লাগলে আমাকে বলবেন। আমি যেন আপনার চুলের প্রেমে পড়ে যাচ্ছি। আয়নের কথা শুনে নদী ভুরকুচকে তাকালো। আয়ন লজ্জা পেল। নদী বলে উঠল, প্রেমও পড়তে পারো? আমাকে কি আপনার একেবারে নাদান বাচ্চা মনে হয় নাকি? আমার বয়স 16, বড় হয়ে গেছি আপনার থেকে। দেখেন কত বড়। নদী পায়ের পাতা উপরে ভর করে আয়নের থেকে লম্বা হওয়ার চেষ্টা করলে আয়ন হেসে দিল। নদী বলে উঠল, নিচের দিকে হও। আয়ন একটু নিচের দিকে ঝুঁকলে নদী আয়নের গলা ধরে বলে, আমি তোমার থেকে বড়, দেখো। আয়ন নদীর দিকে চোখ গেলে দুজন একে অপরের দিকে তাকালো। আয়ন নদীর ঠোঁটের দিকে যাবে, সাথে সাথেই হাসি দিল। আয়ন সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আপনার ঠান্ডা লেগে গেছে? জ্বরও আসবে, তুমি নাপা খাবে নাকি? না, লাগবে না। কাজের লোক খাবার দিয়ে গেলে নদী বলে ওঠে, খেয়ে নাও। আপনি খাবেন না? খাবো, চলো দুজন একসাথে খাই। দুজন খাবার খেতে বসলো। দুজন খাবার শেষ হলে আয়ন বলে উঠল, আমি তাহলে নিচে ঘুমাই, আপনি উপরে ঘুমিয়ে যান। সমস্যা নেই, একসাথে ঘুমাই, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। ওকে। নাপা খেয়ে নাও, আসো। আয়নকে নাপা দিয়ে দিল। দুজন নাপা খেয়ে নিল। আয়ন এক পাশে শুয়ে পড়ল। নদী কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আয়ন নদীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুরে শুয়ে পড়ল। সকালে আয়নের ঘুম ভাঙলে দেখে নদী ওর বুকের ওপর শুয়ে আছে। আয়ন নদীর মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিতে লাগলো। নদী নড়ে উঠলে আয়ন চোখ বন্ধ করে নিল। নদীর চোখ খুলে নিজেকে আয়নের বুকে দেখে লাফ দিয়ে উঠে পড়ল। নদী আয়নের দিকে তাকাতেই নদী জোরে চিৎকার দিল। আয়ন লাফ দিয়ে উঠে বলল, এই এই কি হয়েছে? নদী তাড়াতাড়ি ঘুরে বসলো। আয়ন লুঙ্গি খাটের এক পাশে দেখে লজ্জায় তাড়াতাড়ি করে গিয়ে লুঙ্গি পরে নিয়ে বলল, সরি, কিভাবে যে খুলে গেছে বুঝতে পারি নাই। ফাজিল, আগামীকাল থেকে যদি দেখি লুঙ্গি পরে ঘুমাইছো, খবর আছে। ধুর, আমার লুঙ্গি খুলে না, আমি গেট দিতে ভুলে গেছিলাম, খেয়াল ছিল না। ছি। ছি বলার কি আছে? আপনি আমার বউ, আমি আপনার হাজবেন্ড, এটা কমন বিষয়। নদী আয়নের কথা শুনে ওর দিকে তাকাতেই লজ্জায় বলে ওঠে, থাক, চুপ। যাও গোসল করে নাও, আর তোমার শার্ট প্যান্ট পরে নাও, শপিং করতে যাব। এখন গোসল কেন করব? গোসল কেন করবে মানে? সকালে আমি গোসল করি না। ভালোবেসে বিয়ে করেছি, গোসল যদি না করো তাহলে সবাই বলবে আমাদের মধ্যে কিছু হয় নাই, আর না হয় বলে নোংরা। কি হওয়ার কথা ছিল? নদীর আগে লোক নিয়ে তাকিয়ে বলল। কি বলতে চাচ্ছি বোঝো না? আয়ন জিব্বায় কামড় দিয়ে লজ্জায় মাথার চুল নাড়তে নাড়তে বলল, ও, বুঝেছি, কিছু না করেও সবাইকে প্রমাণ করতে হবে। ওই কি বলতে চাও? না,
মানে কিছু না। আয়ন বারান্দা থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে লুঙ্গি ধুয়ে বারান্দায় মেলে দিয়ে আসলো। নদী চলে গেল। আয়ন খাটে বসে থেকে ভাবতে লাগলো। কি যে করি, মাথা ব্যথা করছে, জ্বর আসছে নাকি? আয়ন কথাগুলো ভাবছিল। নদী ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। হেয়ার ড্রাই করে আয়নকে নিয়ে নিচে গেল। আয়ন সিঁড়ি থেকে নামতেই সাথে সাথে একজন বলে উঠল। হ্যাঁ আয়ান, কেমন আছো? এখানে কি তুমি? আয়ন আশিকের সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করে আয়ন বলে ওঠে। ভালো আছি, তুমি কেমন আছো? আর এখানে তুমি কি করছো? আমিও ভালো আছি, এটাই তো আমার বাসা। আয়ন অবাক হয়ে গেল। নদী স্বপ্ন বলে ওঠে। আশিক, তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ আম্মু, ও আমার ফ্রেন্ড। যাই হোক, তুমি এখানে কেন? সাহায্য লাগবে নাকি বলো? না, কোনো সাহায্য লাগবে না। তুমি তাহলে নদীর ভাই হও? এই, তুমি আমার আপুর নাম ধরে বলছো কেন? তুমি তো ভদ্র ছেলে, বেয়াদবি কেন করছো? উনি আমার বড় বোন। ওই আমার হাজবেন্ড, তাই আমার নাম ধরে ডাকছে। আশিক অবাক হয়ে গেল। আশিক বলে ওঠে। হোয়াট? আপু কি বলো? ও কিন্তু আমার ছোট। আমরা একসাথে ফুটবল খেলছি, আমি ওর সম্পর্কে মোটামুটি জানি। বাট তুমি ওকে কিভাবে বিয়ে করলে? আর আয়ান, তুমি বা আমার আপুকে কেন বিয়ে করছো? কি জন্য আবার বিয়ে করবে? লোভে পড়ে নদীকে ফাঁসিয়ে বিয়ে করেছে। না, এমন হতে পারে না আম্মু। এই ছেলেটা অনেক ভালো। আমি যতটুকু জানি, আমরা কতবার ওকে কত কিছু অফার করছি, ওই কখনোই আমাদের থেকে কিচ্ছু নেয়নি। ওই যথেষ্ট ভদ্র একটা ছেলে। আয়ান, আমার আপুকে তুমি কিভাবে চেনো? ওইটা এক অদ্ভুত কাহিনী আশিক। আমি আসলে জানতাম না উনি তোমার বোন। জানলে কখনোই বিয়ে করতাম না। আমি তোমাকে ছোট করার জন্য বা তোমার সাথে রাগ করে এমন কিছু করি নাই। তুমি দয়া করে আমাকে ভুল বুঝো না। আয়নের কথা শুনে আশিক বলে উঠল। আমি বুঝতে পারছি না কিছু। এটাই যদি কেউ জানে, আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। এমনিতেই আমি তোমার সাথে হেরে গেছি, সেটা নিয়ে সবাই অনেক ধরনের কথা বলছিল। আবার এখন যদি শুনে তুমি আমার বোনের জামাই, তাহলে ব্যাপারটা বুঝতেই পারছো। সবাই বলবে আমি রাগ করে জিদ করে তোমার বোনকে বিয়ে করে তোমাকে শালা বানিয়েছি। কিন্তু এইটা সম্পূর্ণ ভুল। আল্লাহর কসম করে বলছি, আমার তোমার উপরে রাগ হয়েছিল। তুমি অনেক ঝামেলা করেছিলে, বাট আমি ওইসব ভুলে গেছিলাম। আমি সত্যিই জানতাম না নদী তোমার বোন। তোমার বোনকে আমি কখনোই অসম্মান করতে পারি না। আয়নের কথা শুনে পেছন থেকে একজন বলে উঠল। কার বোনকে কে অসম্মান করেছে? আয়ন পিছনে তাকাতেই নোভা বুড়কুচকে তাকালো। আয়ন বলে উঠল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। নোভা কাছে এসে আয়নকে বলল। এখানে তুমি কোনো প্রয়োজনে আছে কি? কার কাছে এসেছো? আপু, ওই নদী আপুর হাজব্যান্ড। আশিকের কথা শুনে নোভা বিষম খেলো। নোভাকে আয়ন পানি এনে দিলে নোভা পানি খেয়ে বলল। হোয়াট? এইসব কি বলছিস ভাই? ঠিক বলছে। তাহলে আয়ানকে বিয়ে করে নিয়ে এসেছিস? তোর কি কোনো কমন সেন্স আছে? তুই জানিস ও তোর 4 বছরের ছোট। তুই কিভাবে ওকে বিয়ে করলি? আর আয়ান, তুমি আশিকের উপর প্রতিশোধ নিলে নাকি? আমার ভাইকে আমি অনেক বোকাঝোকা করেছিলাম, আর তুমি এমন কাজ কিভাবে করলে? তোমার থেকে এমন কিছু আশা করি নাই। উনি আপনাদের বোন আমি তো জানতাম না। আমি তো শুধু জানি আপনি আশিকের বোন। আপনাকে আমিও তো আমার বোনের মতো করে ভালোবাসি। মিথ্যে বলো না। ওই চিনলে চিনছে, এসব কথা বাদ দাও। আয়ান চলো আমার সাথে। নদী আয়নের হাত ধরে টেবিলের সামনে বসে পড়ল। সবাই আসলো। আশিক নোভা দুজনের দিকে তাকিয়ে থাকলো। আয়ন নিজের ভিতরে গিল্টি ফিল হতে লাগলো। আয়নকে খাবার নাড়াচাড়া করতে দেখে নদী বলে ওঠে। খাওয়া বাদ দিয়ে এইভাবে খাবার নাড়াচাড়া করছো কেন? আয়ন নোভা আশিকের দিকে তাকিয়ে বলল। আমি সত্যিই জানতাম না, আমাকে বিশ্বাস করেন। বাদ দাও, যা হওয়ার হয়েছে। বাট কাউকে বলো না দয়া করে। কেন বলবে না? আমার জামাই আমি মাইকিং করে সবাইকে জানাবো। নদীর কথা শুনে আশিক মাথা নিচু করে খেতে লাগলো। নোভা বলে ওঠে। তুই কি ভালোভাবে কথা বলতে পারিস না?
ওই আমাদের ছোট ভাই, ওর সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারিস তুই? ও ছোট ভাই দেখে কি মাথায় তুলে নাচবো নাকি? নোভা রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে নোভার হাত ধরে থামিয়ে দিয়ে আশিক বলে। আপু বাদ দাও। আর নদী খেতে লাগলো। খাওয়া শেষ হলে নদী বলে ওঠে। এই চলো। নদী আয়ানের হাত ধরে নিয়ে যেতে লাগলো। নোভা বলে উঠল। গাড়ি নিয়ে যা, বাইকে করে যাস না। আর গেলে চুলগুলো খোপা করে যা, না হলে চাকার সাথে বেঁধে অ্যাক্সিডেন্ট হবে। নদী পাশে একটা কাঠি দেখে তুলে চুল সাথে বেঁধে নিল। দুজন বের হয়ে গেল। আয়ন নদীর পিছনে বসে আছে। নদী বাইক চালাচ্ছে। হুট করে বাইক থামালে আয়ন সোজা নদীর উপরে গিয়ে পড়ল। আয়ন জড়িয়ে ধরতে নদীর বুকের দিকে হাত গেলে আয়ন বলে ওঠে। এত নরম কেন? নদী রেগে তাড়াতাড়ি করে থাপ্পড় মেরে সরিয়ে দিয়ে বলল। ফালতু। আমি কি ইচ্ছে করে ধরছি নাকি? নিজে বাঁচার জন্য তো ধরছি। এইভাবে কে ধরে? পড়ে যাওয়ার ভয়ে যেমন পারছি তেমনভাবে ধরছি। আর আপনি বা এইভাবে বাইক থামালেন কেন? সামনে তোমার বউ গেল। কি? আমার বউ কই দেখি? আয়ন উকি দিয়ে দেখে একটা কুত্তা। আয়ন বলে উঠল। আরে বাহ, আমার বউ কত কিউট ভাবে আছে। আমার বউ যে এত সুন্দর আগে জানতাম না। হাই নদী বউ। আয়নের কথা শুনে নদী রেগে ফায়ার হয়ে গেল। আয়ন বাইক থেকে নেমে বলল। বাই বাই। আয়ন হাসতে হাসতে চলে যেতে নিবে। নদী বলে উঠল। ওই কোথায় যাও? ও ফাজলামি না করে বাইকে ওঠো, আমার কাজ আছে কিন্তু। মারবেন না তো? না, আসো, এটা পরে দেখে নিব, এখন আসো। সত্যি? আরে ধ্যাত, আসবে। আয়ন বাইকের কাছে এসে বাইকে উঠে পড়ল। আয়ন মিটি হাসতে লাগলো। নদী আয়নার ভিতরে দেখতে লাগলো। নদীর আগে গজগজ করতে লাগলো। আয়নকে নিয়ে শপিং মলে চলে গেল। আয়নের প্রথমে শার্ট কিনতে গেল। আয়ন শার্টের দাম দেখে বলল। এখান থেকে এইসব কেনা লাগবে না। ফুটপাতে ভালো চলেন। এত দাম দিয়ে তো আমি কয়েকটা শার্ট কিনতে পারবো। চুপ। নদী আয়নের জন্য এক এক করে শার্ট নিল। আয়ন অবাক হয়ে তাকিয়ে থাকলো। প্যান্ট কিনতে গেল। প্যান্ট মাপ নিয়ে কিনতে লাগলো। শার্ট প্যান্ট কিনে আয়নের হাতে শপিং ব্যাগ দিয়ে দিল। আয়ন নদীর পিছন পিছন যেতে লাগলো। জুতা কিনতে চলে গেল। জুতা কেনা শেষ করে বের হইল। আয়ন বাইকের কাছে যেতেই নদীর দিকে তাকিয়ে বলল। এত টাকার শপিং করিয়ে দিয়ে কি ঠিক করলেন? এত 15,000 টাকা দিয়ে এক মাসের সংসার চলে যেত। ফালতু কথা বন্ধ করো, অনেক কম দেওয়া হয়েছে। এগুলো আপাতত পরো, আমার কাছে সময় নাই, তাই বেশি কিছু কিনে দিতে পারলাম না। কি এইগুলো কম? তো কি? মাথা ঘুরছে। মাথা ঘোরানোর দরকার নেই, বাইকে ওঠো। আয়ন নদীর পিছনে বসে পড়ল। দুজন চুপচাপ যেতে লাগলো। বাসায় চলে গেল। বাসার ভিতরে গেলে আয়নকে দেখে নদীর দাদিমা বলল। কোন জ্ঞানে এই ছেলেকে বিয়ে করছো? তুমি কি নিজের সীমা অতিক্রম করে ফেলেছো? আর ছেলেটার হাব ভাব দেখে বোঝা যাচ্ছে লোভে তোমাকে বিয়ে করছে। না হলে নিজের বয়সের থেকে বড়কে কেন বিয়ে করবে? ঠিক ধরেছো দাদিমা, বাট তাও আমার ওকে ভালো লাগে। কি ধরনের কথা? হ্যাঁ, তাও ওকে ভালো লাগছে মানে? তুমি আসলে কি চাচ্ছ বলো তো? তোমার আব্বুকে ঘৃণা করে বসেছি, তাই বলে নিজের লাইফ পার্টনারকে নিয়ে আসবে? হ্যাঁ, একটা লোভী ছেলেকে। এত সময় নেই কথা বলার, আয়ান চলো। নদী আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। রুমে নিয়ে গেলে আয়নের হাত ছেড়ে দিল। আয়ন সোফার ওপর সব রেখে বসে বলল। সবাই ভাবতেছে আমি লোভে পড়ে বিয়ে করছি। আমি তো জানি বিয়েটা কিভাবে হয়েছে, সবার কথা শোনার টাইম আমার নেই। আর শোনো, আমি বের হব, তুমি এখানে থাকো। আমি কাজের লোককে বলে দিব তোমাকে যেন ঘরে খাবার দিয়ে যায়। জি, কোথায় যাবেন? আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। আমার কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার কোনো ইচ্ছে নেই। আমি বাসায় যেতাম আমার বই আনতে। আর এইগুলো কোথায় রাখবো? ওয়েট, এই 1000 নাও, পরে লাগলে বলো। আর আলমারির সাইডে রেখে দিও। আমি এখন আসছি, বাই। 1000 টাকা দিয়ে বের হয়ে গেল। আয়ন কিছু বলার সুযোগ দিল না। আয়ন টাকাটা নিয়ে পকেটে রেখে বাকি সব কিছু গুছিয়ে রেখে আয়ন গোসল করে নিচে চলে গেল। নিচে নামতে আয়ন দেখে নদীর সৎমা ফ্লোরে বসে গেছে। আয়ন দৌড়ে গিয়ে ধরে বলল। আন্টি আপনি ঠিক আছেন? আমার পাটা গেল রে।
নদীর সৎমা কান্না করতে লাগলো পা ধরে। আয়ন পা ধরে জোরে মোচড় দিয়ে জোরে চিৎকার দিলে নদীর দাদির মা তাড়াতাড়ি করে বের হয়ে এসে বলল, এই ছেলে কি করলে বৌমার সাথে? বৌমা তুমি ঠিক আছো? আম্মা, আমি মরে গেলাম। এই পোলা আমাকে ছাড়, আমাকে মেরে ফেলবি নাকি? আন্টি আপনি উঠে একটু দাঁড়ান, দেখেন ঠিক হয়ে গেছে। আয়ন নদীর সৎমায়ের হাত ধরে টেনে তুলে সোজা হয়ে দাঁড়াতে বলে ভয়ে ভয়ে পা ফেলে দেখে ঠিক হয়ে গেছে। আয়ন হাত ছেড়ে দিয়ে বলল, আপনি ঠিক আছেন? হ্যাঁ, ধন্যবাদ। আয়ন আর কিছু না বলে চলে গেল। দাদিমা নদীর সৎমাকে ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, কিভাবে বললে? হুট করে চেয়ারের কানের সাথে লেগে পড়ে গেছি। সারাদিন এত কি ভাবো, সাবধানে কাজ করতে পারো না? দুজন কথা বলতে লাগলো। এইদিকে আয়ান দোকানে কিছু কিনে খেয়ে নিল। তারপর টাকা ভাঙতি করে রিক্সা নিয়ে বস্তিতে চলে গেল। আয়নকে দেখে ওর সৎমা বলে ওঠে, কিরে তুই এখানে কেন? তোকে না বের করে দিল? আমার বই নিতে এসেছি। আয়ন সোজা ঘরের ভিতরে গিয়ে ওর দরকারি সব কিছু তুলে নিল। ব্যাগ নিয়ে বের হতে যাবে, সাথে সাথেই আয়নের সৎমা ব্যাগ ধরে পড়ল। ব্যাগে কি নিয়ে যাস? দেখা আমাকে। আমার বই কাগজপত্র। সৎমা টান দিয়ে ব্যাগ নিয়ে খুলে চেক করলো। আয়ন রাগে হাত মুঠো করে নিল। সৎমা বলে ওঠে, সব তুলে চলে যা। সৎমা ভাব দেখিয়ে চলে গেল। আয়ন ব্যাগে সব গুছিয়ে বের হয়ে গেল। আয়ন রিক্সা করে যাচ্ছিল আর ভাবছিল, একবার নিজের পায়ে দাঁড়াই, তারপর এসব মানুষদের কোনো খোঁজও নিব না। যারা যারা আমাকে কষ্ট দিয়েছে তার কারো খোঁজ আমি নিব না। আমাকে যে সাহায্য করবে আমি তার সাথে থাকব, তাকে কখনোই ঠকাবো না ইনশাআল্লাহ। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। আয়ন বাসার ভিতর ঢুকতে নদীর সৎমা বলে উঠল, ওই ব্যাগের ভেতরে কি? আমার বই খাতা। ওহ, যাও ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। আবার বউকে বলো না আমরা খাইতে দেই না। আয়ন কিছু না বলে চলে গেল। আয়ন উপরে গিয়ে ওর ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে খাবার খেয়ে উপরে এসে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে সবাই বসে থেকে আড্ডা দিচ্ছে। আয়ন নোভার দিকে তাকিয়ে বলল, আপু একটা কথা বলবো? ভালো। আপু আপনার বোনকে একটু কল দিবেন? ওই তো সে কখন বের হয়েছে, এখনো তো আসলো না। আপু রাত 12টায় ফিরবে। ওই 12টায় ফিরবো। ফোন দিলে আমাদের ফোন ধরবে না। এতক্ষণ কই থাকতে পারে? কই আবার ক্লাবে হয়তো থাকবে। এখন বন্ধুদের সাথে কথায় মনে হয় আড্ডা দিচ্ছে। রাতে ড্রিঙ্কস করে বাসায় আসবে। ওনার কোনো ফ্রেন্ডদের নাম্বার আছে কি? উনি কোথায় সেইটা জানা যাবে। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আশিক বলে ওঠে, তুলি আপু আছে, ওনাকে কল দিয়ে জানা যেতে পারে। আপু আমাকে ফোন দাও, আমি কল দেই। তুই দিলে আবার তোকে অপমান করবে নদী। কিছু হবে না, দাও। আশিক ফোনটা নিয়ে তুলির কাছে কল দিতে লাগলো। কিছুক্ষণ পর কল রিসিভ করতেই আশিক বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম পিচ্ছি। ভালো, তুই কেমন আছিস? আর এতদিন পর আপুর কথা মনে পড়লো? ওই আর কি। আপু, নদী আপু তোমরা কোথায় আছো? কেন রে, হঠাৎ এটা কেন জিজ্ঞাসা করছিস? কোথায় আছো সেটাই বলো। আমার বাসায় সবাই। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। তুলিকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আয়নের দিকে তাকিয়ে বলল, আপু তুলি আপুদের বাসায় আছে, ড্রাইভারকে বলো গিয়ে নিয়ে আসতে। ওই ছেলে, ওয়েট, তোমাকে কি ভালোবেসে বিয়ে করেছে নাকি? কোনো কারণ আছে? আমি আসছি। আয়ন সোজা চলে গেল। ড্রাইভারকে বলে ড্রাইভার নিয়ে গেল। 20 মিনিটের ভিতর চলে গেল তুলির বাসার ভিতরে। গাড়ি থামালো। আয়ন তুলির বাসার সদর দরজায় নক করলে একজন এসে দরজা খুলে দিল। আয়নকে দেখে বলল, এই কে আপনি? ড্রাইভার এসে বলল, নদী ম্যামের পরিচিত, যেতে দাও। কাজের মহিলা বলল, ও আচ্ছা, ওনারা ছাদে পার্টি করছেন। আপনি তাহলে থাকেন, আমি আসছি। আয়ন কথাগুলো বলে কাজের মহিলার সাথে গেল। ছাদে উঠতে আয়ন রাগ মাথায় উঠে গেল। আয়ন দেখতে পেল নদী একটা ছেলের সাথে কাপল ডান্স দিচ্ছে। সবগুলো মেয়ের একটা করে ছেলে পার্টনার। আয়ন 1 মিনিট দেরি না করে সোজা গান বন্ধ করে দিল। সবাই রাগে বলল, ওই কোন শালা গান বন্ধ করলি রে?
সবাই বক্সের দিকে তাকাতে দেখে আয়ান, নদী, রাতুল বাদে সবাই খেপে গেল। তুলি রেগে বলল, এই পিচ্ছি, কে রে তুই? বক্স বন্ধ কেন করলি? আয়ন কোনো কথা না বলে সোজা নদীর কাছে গিয়ে নদীকে কোলে তুলে নিল। নদী বলতে লাগলো, ওই কি করছো, ছাড়ো আমাকে। ওই ছেলে তোর সাহস কি করে হয় আমার পার্টনারকে নিয়ে যাওয়ার? রনি নদীর হাত ধরে নদী মাতলা অবস্থায় বলল, আমার পার্টনার থেকে আলাদা কেন করছো? আমাকে নামিয়ে দাও, আমি নাচবো। আয়ন বলে ওঠে, হাত ছাড়েন। কে রে তোর? কথা শুনতে হবে। আমার পার্টনারকে নামিয়ে দে, না হলে তোর খবর আছে। মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে, হাত ছাড়ে, না হইলে কপালে দুঃখ আছে। আয়নের কথা শুনে রনি আর সবাই হাসতে লাগলো। নদী আয়নের হাতে সুড়সুড়ি দিলে আয়ন নামিয়ে দিল। নদী রনির বাহু ধরে বলল, এই পিচ্ছি, তোকে কেমন চেনা চেনা লাগছে। তুই এখান থেকে যা, না হলে কিন্তু তোর খবর আছে। নদী, আমার সাথে চলো। না, তুই কে? তোর সাথে আমি কেন যাব? এই পিচ্ছে, এখান থেকে ভাগ। আয়নের বুকে হাত দিয়ে ধাক্কা দিতেই রনি হাত ধরে নিজের দিকে টান দিয়ে বুকের সাথে বুক ধাক্কা দিয়ে ফেলে দিল। সবাই চমকে উঠল। রনি ব্যথায় কুকড়ে উঠল, আর বাকিগুলো মারতে আসবে আয়ন এক এক করে মেরে ফেলে দিল, শুধু রাতুল বাদে। আয়ন নদীকে তুলে নিয়ে গিয়ে বলল, নেক্সট টাইম যদি আমার বউয়ের আশেপাশে তোদের দেখি, তাহলে তোদের খবর আছে। আয়নের কথা শুনে রাতুল বাদে সবার চোখ বড় বড় হয়ে গেল। রনি বলে ওঠে, তোর বউ মানে? ঠিক বলেছি, ওই ছেলেটাই নদীর হাজব্যান্ড। ঝামেলা করিস না। কি তুই আগে থেকে জানতি? কি, এই পিচ্ছি ওর জামাই? কি কিউট রে, আর কি শক্তি! তোদের মেরে ফেলে দিল। এত বড় পোলা হয়ে ওর সাথে পারলি না? সব রেগে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে গাল ধরে বলল, তুই কত কিউট, তুই আমার বর। আয়ন কোনো কথা না শুনে নদীকে নিয়ে নিচে চলে গেল। নদীকে গাড়িতে বসিয়ে দিল। নিচে বসলে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। নদী আয়নের সাথে পাগলামি করতে লাগলো। আয়নের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলতে লাগলো, তোর ঠোঁটগুলো একটু খাই, কত সুন্দর সফট। ড্রাইভার মিটিমিটি হাসতে লাগলো। আয়নের রাগ হতে লাগলো। আয়ন নদীর মুখ সরিয়ে রাখলো। আয়নের ঠোঁটের কাছে যেতে দিল না। 20 মিনিটের মধ্যে বাসায় চলে গেল। আয়ন নদীকে নিয়ে বাসার ভিতরে ঢুকলো। নদী কান্না করতে করতে বলতে লাগলো, ইউ পচা, আমাকে ঠোঁট খেতে দাও নাই, তুমি অনেক পচা। নদীর কথায় আয়ন তাড়াতাড়ি মুখ চেপে ধরলো। নোভা এসে বলল, এভাবে নিয়ে আসলে কেন? আন্টি, একটু লেবুর রস দিবেন, আর করলা থাকলে সেটার জুস বানিয়ে দেন তো। কাজের মহিলা চলে গেল। আয়ন নদীকে সোফায় বসিয়ে দিল। নদী উল্টাপাল্টা কথা বলতে নিলে নদীর সৎমা বলে ওঠে, আয়ান, জুস দিয়ে কি করবে? নদীকে নিয়ে রুমে যাও। ওনাকে খাওয়াবো। নদী আয়নের কথা শুনে ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, এইটা দিলে হবে, আমি জুস খাবো না। নদীর পাগলামি দেখে নদীর আব্বু উঠে চলে গেল। আয়ন মুখ বন্ধ করে রেখে দিল। নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। কাজের লোক জুস নিয়ে আসলে আয়ন করলা জুস নিয়ে নদীকে টেনে বেসিনের সামনে নিয়ে গিয়ে জোর করে খাওয়াই দিল। নদী বমি করতে লাগলো। বমি করতে করতে পড়ে যেতে নিলে আয়ন কোলে তুলে নিল। নদীর আগে গলা চেপে ধরে বলে, আমাকে তিতা খাওয়ালি কেন? আমি তোকে মেরে ফেলবো। নোভা নদীর হাত ধরে সরিয়ে দিতে লাগলো। আয়ন বলে ওঠে, আপু, ছাড়েন। ওকে নামিয়ে দাও, না হলে গোলা চেপে মেরে ফেলবো। কিছু করবে না। আয়ান ঘাড় দিয়ে নদীর হাত চেপে ধরে যেতে লাগলো। নদী অন্য হাত দিয়ে মারতে মারতে বলল, আমার হাত ছাড়ো, না হলে মেরে ফেলবো। আয়ন কোনো কথা না শুনে রুমে নিয়ে গিয়ে খাটে ফেলে দিল। নদী রেগে মারতে আসবে, সাথে সাথে আয়ন নদীর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে টোটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বড় বড় হয়ে গেল। নদী আয়নকে টান দিয়ে নিচে ফেলে দিল। আয়ন কিছু বলার আগে নদী আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। আয়ন বাধা দিতে চাইলো, পরে ভাবলো, দূর, বাধা কেন দিব? আমার বউ, আমি আদর করব, এইটাই তো স্বাভাবিক। আর নিজের ইচ্ছে আদর খেতে চাচ্ছে, সেখানে না কেন করব? নদীকে ফেলে 2 হাত চেপে ধরে কিস করতে লাগলো। নদী আয়নের শার্ট খুলে ফেলল। আয়নকে কিস করতে লাগলো। আয়ন পাল্টা কিস করতে লাগলো। দুজন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো। দুজন অনেকক্ষণ একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আয়নের বুকে নদী মাথা দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নদী লাফ দিয়ে উঠে আয়নের দিকে নিজের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিতেই আয়ন মুখ সোজা চেপে ধরে বলল, হচ্ছেটা তা কি? চিকিৎসা কেন দিচ্ছেন?
নদী আয়নের হাত ধরে এক ঝটকায় সরিয়ে দিয়ে থাপ্পড় মেরে দিল। আয়ন গালে হাত দিয়ে কান্না কান্না চোখে তাকিয়ে বলল, থাপ্পড় মারলেন কেন? তুই আমার সুযোগ কিভাবে নিতে পারলি? তোকে বলছি আমরা শুধু বিয়ের নামে থাকবো, তোর যা খরচ আমি চালাবো, শুধু হাজব্যান্ড হয়ে থাকবি। সেখানে তুই আমার সাথে কিভাবে করতে পারলি? আয়ন নদীর কথা শুনে থাপ্পড় মেরে দিল। নদীর আগে আয়নের দিকে তাকিয়ে বলল, আমাকে তুই থাপ্পড় মারলি, ফকিনীর বাচ্চা! নদী কথাটা বলে আয়নের চুল ধরে মারতে লাগলো। আয়ন থামানোর চেষ্টা করতে লাগলো। নদীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আয়ন বলে উঠল, আমি আপনার সাথে এইসব নিজের ইচ্ছে করছি নাকি আপনি আমাকে নিজের কাছে টেনে নিয়েছেন? আপনি মেয়ে মানুষ হয়ে আমাকে টেনে নিবেন আর আমি চুপ করে বসে থাকবো নাকি? কুত্তার বাচ্চা, আমি নেশার ঘুরেছিলাম তাই বলে তুই আমার সুযোগ নিবি? নিয়েছি, বেশ করছি। আমার বউ, আমি 100 বার সুযোগ নিব। বিয়ে কি হিজড়ার মতো বসে থাকার জন্য করছি নাকি? হোয়াট? তুই কি বললি? আয়ন নদীর কথায় কোনো উত্তর না দিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। নদী বিছানার চাদরে রক্ত দেখে মাথায় হাত দিয়ে বলল, নদী, কুত্তার বাচ্চা একটা! ওকে বিশ্বাস করা আমার ভুল হয়েছে। বস্তির পোলাপান এসব ছাড়া আর কি জানবে? এইটুকু ছেলে না সব কিছু জানে, ফালতু কোথাকার। আমি ভেবেছিলাম কি, আর বের হয়েছে কি? এর আগে ফুলদানি ছুঁড়ে মারল। আয়ন গোসল করে বের হইলে নদী রেগে বলল, কুত্তা, আমি তোকে খুন করে ফেলবো, তুই এখান থেকে বের হয়ে যা। চলে যাচ্ছি। আপনার মতো মেয়ের সাথে থাকার কোনো ইচ্ছে আমার নাই। যেখানে আমি বিয়ে করলাম অথচ আমার স্পর্শ করার অধিকার নাই, কিন্তু পরপুরুষ ঠিকই তাকে স্পর্শ করতে পারবে। কি বলতে চাচ্ছি? পরপুরুষ স্পর্শ করছে মানে? কি ঢং শুরু করছে! বন্ধুদের সাথে নোংরামি করলো, এটা কিছু না। আর আমি ওর জামাই হয়ে স্পর্শ করছি। আমাকে যা ইচ্ছে তাই বলছে। থাকেন আপনি। আইন রেগে ব্যাগটা কাঁধে নিয়ে চলে গেল। নদী রেগে গালাগালি করতে লাগলো। আইন নিচে গেলে সবাই অবাক হয়ে তাকালো। নোভা বলে ওঠে, আয়ান কোথায় যাও ব্যাগ কাঁধে নিয়ে? চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? আঙ্কেল, আপনার মেয়ে আমাকে বিয়ে করছিল। ওই ছেলেকে বিয়ে করবে না দেখে আপনারা দয়া করে ওনাকে বিয়ে নিয়ে প্যারা দিবেন না। উনি আমার ওয়াইফ। আমি ওনার না বলা পর্যন্ত ওনাকে আমি ডিভোর্স দিব না। তাই যতদিন আমার বউ হয়ে আছে ততদিন আপনি ওনাকে বিয়ে নিয়ে প্যারা দিবেন না। কি, তোমরা রিলেশন করে বিয়ে করো নাই? না, আগামীকাল রাতে আমার ওনার সাথে পরিচয় হয়, আর আগামীকাল বিয়ে করে নেয়। তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। আপনার মেয়ে তার মতো করে থাক। আইন কথাগুলো বলে চলে যেতে নিল। নদী উপরে জামা কাপড় পরে উপর থেকে বলল, চলে যা ফকিন্নির বাচ্চা একটা! তাড়াতাড়ি এই বাড়ি ছাড়, না হইলে আমি তোকে খুন করব। নদীর কথা শুনে সবে অবাক হয়ে গেল। নদী রেখে রুমে চলে গেল। আইন সদর দরজার বাইরে পা রাখবে তখনই নদীর আব্বু বলল, দাঁড়াও। আইন নদীর আব্বুর কথা শুনে পা বাহিরে রাখতে আবার পিছিয়ে নিল। আয়ান পিছনের দিকে ঘুরে তাকালো। নদীর সৎমা বলে ওঠে, চলে যাচ্ছে, যেতে দাও। আবার আটকাচ্ছ কেন? তুমি আমার সাথে আসো। আমাকে বলছেন? হ্যাঁ, আসো আমার সাথে, তারপর মন চাইলে চলে যাও। আব্বু কি বলে একবার শুনে যাও। আইন নোভার কথা শুনে নদীর আব্বুর সাথে চলে গেল। আইনকে নিয়ে ঘরে গেলে আইনকে দরজা লাগিয়ে দিতে বলে। আইন দরজা লাগিয়ে দিয়ে বলল, নদীর মারবেন নাকি আঙ্কেল? আব্বু আইনের কথা শুনে আইনের কাছে আসতে লাগলো। আইন ভয়ে কয়েকবার পিছিয়ে গেল। নদীর আব্বু খুব কাছে আসলে আইন চোখ বন্ধ করে নিল। সাথে সাথে নদীর আব্বু আয়নের হাত ধরে বলল, বাবা, আমার মেয়েকে ছেড়ে চলে যাও না। নদীর আব্বুর কথা শুনে আইন চমকে উঠল। আইন চোখ খুলে দেখে নদীর আব্বুর চোখে পানি টলমল করছে। নদীর আব্বু আয়ানকে বলল, এই প্রথম আমি দেখলাম নদীকে তুমি এভাবে ওর ফ্যানদের থেকে নিয়ে এসেছো। ওকে কেউ আনতে পারে না। আমার মেয়েটা একদম বেপরোয়া হয়ে গেছে। আমার বিশ্বাস তুমি একমাত্র যে ওকে ঠিক করতে পারবে। নদীর আব্বুর কথা শুনে আয়ন অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, তুমি। আপনার মেয়ে আমাকে দেখতে পারছে না। ওই আমাকে অনেক অপমান করছে। আমি এখানে থাকবো না। আমি ওর হয়ে তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। তুমি ওর হাজবেন্ড। তুমি এত তাড়াতাড়ি নিজের বউয়ের কথা শুনে চলে যাবে? বিয়ের একদিনে চলে যাবে? এত তাড়াতাড়ি হার মেনে নেবে?
আপনার যে মেয়ে না একেবারে ফালতু। আচ্ছা, আপনার মেয়ে কি ছোট থেকে এমন ফালতু নাকি? ওর আম্মুর মৃত্যুর শখ ওই কাটিয়ে উঠতে পারে নাই। ওর 10 বছরে ওর আম্মু মারা যায়। ওই আমাকে ঘৃণা করে। ওর মায়ের মৃত্যুতে আমাকে দোষী ভাবে। কি, ওনার আম্মু মারা গেল কিভাবে? ওর আম্মু আগে থেকে অসুস্থ ছিল, সেইটাই কাউকে না জেনে জানাই নাই। নিজের রূপ নিজের ভিতরে পালছে, কাউকে কখনো বলে নাই। আমি ভেঙে পড়বো দেখে আমি আর ওর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। ওই যখন একেবারে অসুস্থ হয়ে পড়ে তখন আমি কাজের জন্য দেশের বাইরে ছিলাম। আমাকে কখনোই কেউ জানায় নাই, বাট এটাই ওই নিজের ভিতরে একটা রাগ নিয়ে রেখেছে। ওর আম্মু অসুস্থ ছিল অথচ আমি সব জেনে তার খোঁজ নেই নাই। এই মন ভাব নিয়ে আমার উপরে ঘৃণা সৃষ্টি হয়েছে। এইটা কোনো কথা? এই ছোট থেকে বেশি বোঝার অভ্যাস। ওই ওর আম্মুকে বেশি ভালোবাসে আর আমাকে ওই তেমন বেশি পায় নাই। ওর আম্মু ছিল ওর সব, আর আমার আম্মা আমাকে জোর করে বিয়ে করিয়ে দেয়। তোমার এখনকার শাশুড়িকে তো দেখছো, সে আমার দ্বিতীয়তম স্ত্রী। নুবা বুদ্ধিমান, ওই সবার সাথে সুন্দরভাবে চলতে পারে, কিন্তু নদী ছোট থেকে জিদ্দি, রাগী। বিয়ে করাতে ওই আরও ক্ষেপে গিয়েছিল। আমার প্রতি এমনিতে ভুল বুঝে আছে, তার উপরে বিয়ে করাতে ওর বিশ্বাস আসলো আমি ওর আম্মুকে ভালোবাসি নাই। আমি দ্বিতীয় বিয়ে করার জন্য ওর আম্মুর মৃত্যু কামনা করতাম। আজব মাইয়া। বাবা, ওকে ভুল বুঝো না। বাবা, এই বাসার সবাই নদীকে অপছন্দ করে। আমি চাইলেও ওকে কিছু বলতে পারি না। ওই দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। আগে শাসন করলে আরো বিগড়ে যেত, যার কারণে এখন মান সম্মানের ভয়ে আর কিছু বলি না। বাবা, তুমি আমার মেয়েকে ভালো যদি করে দিতে পারো, তুমি যা চাইবে আমি তাই দিব। তোমার পায়ে ধরি, আমি আমার মেয়েকে তুমি ভালো করে দাও। নদীর আপু পা ধরে কান্না করতে যাবে আয়ন তাড়াতাড়ি করে হাত ধরে বলল, আঙ্কেল, এসব কি করছেন? আমি আপনার ছেলের বয়সের। বাবা রে, আমার বিশ্বাস তুমি আমার মেয়েকে ভালো করে দিতে পারবে। দয়া করে এই অসহায় বাবার কথাটাই রাখো। আপনার মেয়ে আমাকে ঘৃণা করে। আমি জানি না কেন ঘৃণা করছে, বাট তুমি ওর তো হাসবেন্ড, তুমি চাইলে ওকে ঠিক করতে পারবে। আমার মেয়ের ভালোবাসা অভাব আছে। তুমি যদি ওকে ভালোবাসো, একবার যদি ওকে বুঝতে পারো তুমি ওকে সত্যি ভালোবাসো, তাহলে আমি বিশ্বাস করি ওই তোমার কথা মতো চলবে। নদীর আপু অনেক কিছু বলতে লাগলো। আয়ন সব শুনে আয়ন বলে উঠল, বুঝেছি, কান্না করেন না, আমি চেষ্টা করব ওকে ঠিক করার। আয়ন কথাগুলো বলে ব্যাগ নিয়ে ঘর থেকে বের হইল। আয়নকে দেখে নদীর সৎ মা বলল, কি ব্যাপার, চলে যাওয়া বাদ দিয়ে ওই দিকে কেন যাচ্ছ? কোথায় যাব? আমার শ্বশুর বাড়িতে আমি কেন যাব? ঘর জামাই আমি, সো যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আয়ন শীষ বাজাতে বাজাতে যেতে লাগলো। সবাই ভ্যাপাচাকা খেয়ে তাকিয়ে থাকলো। নোভা ওর আম্মুর দিকে তাকালো। ওর আব্বুর মুখে হাসি দেখে নোভা বুঝে গেল। আয়ন রুমে ঢুকতে নদী ওকে দেখে রেগে পড়ল। কিরে, তুই এখানে কেন? আয়ন ব্যাগ রেখে খাটে শুয়ে পড়ল। ঘুম পাচ্ছে। এইখান থেকে যাওয়া বাদ দিয়ে ফিরে কেন আসলি? কোথায় যাব? এই বাসা থেকে চলে যা। এইটা আমার শ্বশুর বাড়ি, আর এই খাট, এই ঘর আমার বউয়ের, সো আমার সব কিছুতে অধিকার আছে। তাই আমি কোথাও যাচ্ছি না, এখানে থাকবো। এই শুনো, সকালে টাকা দিও, ফর্ম ফিল আপ করবো। দিব না। তুই এখান থেকে যাবি নাকি মাইর খাবি? কোনোটাই না। গুড নাইট। আয়ন চোখ বন্ধ করে নিল। নদী হেয়ার ড্রাই রেখে আয়নের কাছে গিয়ে টান মারতে যাবে। আয়ন সাথে সাথে টান দিয়ে নিজের উপরে ফেলে দিয়ে চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে ঠোঁটে আলতো কিস করলে নদী রেগে মারতে যাবে। সাথে সাথে আয়ন নদীর হাত ধরে নিচে ফেলে। হাসি মুখে কপালে চুমু দিয়ে বলল, বউ, এত রাগ করতে হয় না। তুমি এখানে নিজের ইচ্ছেই নিয়ে এসেছো। এখন গেলে আমি আমার ইচ্ছেতে যাব। তাই তুমি যত চেষ্টা করো, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আমি তোমার হাজবেন্ড, যেহেতু আমি তোমাকে স্পর্শ করবই। আমি অনুমতি না দিলে তুই স্পর্শ করতে পারলে তুই
কুত্তা জানোয়ার। তুমি জানোয়ার, কুত্তার বউ, সরো ঘুমাবো, আর টাকা দিয়েও ফর্ম ফিল আপ করবো। আয়ান নদীকে সরিয়ে দিয়ে ঘুরে শুয়ে পড়ল। নদীর আগে গজগজ করতে লাগলো। আয়ান ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে আজান দিচ্ছে। আয়ন উঠে পাশে তাকাতে দেখে নদী ঘুমাচ্ছে। আয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে বাহিরে আসলো। নদীর দিকে তাকাতেই মুচকি হাসি দিয়ে চলে গেল। আয়ন বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেল। আয়ন মসজিদে গিয়ে নামাজ পড়ে ওইখান থেকে অনেকক্ষণ বসে থাকলো। তারপর মসজিদ থেকে বের হয়ে বাসায় আসলো। আয়নকে দেখে আশিক বলে ওঠে, আয়ান, বিকালে খেলা খেলতে যাবে? আমার পরীক্ষার সামনে, তাই পড়তে হবে। ও আচ্ছা, তুমি তো এসএসসি পরীক্ষা দিবে। হুম। তোমার বউ কিন্তু ভালো স্টুডেন্ট, ওকে বলো তো পড়ো, ওই ভালো পড়াতে পারবে। নদী নিচে নামতে নামতে বলল, ফকিনীর বাচ্চাদের প্রশ্রয় দিস না আপু। কোথায় বের হচ্ছ নাকি? তোকে বলবো নাকি? আমি তোমার হাজবেন্ড, আমার অধিকার আছে শোনার। তোর অধিকার তোর কাছে রাখ, আমার উপরে খাটাতে আসিস না, হাত পা গুঁড়ো করে দেব। কাকে দিয়ে? তুমি করবে নাকি তোমার নেশাখোরদের বলবে? আয়ান, ভাষা ঠিক কর। শোনো, আমার ফর্ম ফিল আপ করা লাগবে, আমাকে নিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করে দিবে। টাকা দেওয়া আছে, নিয়ে গিয়ে করগা। আমি একা যেতে পারবো না, মানুষ লাগবে। তুমি আমার সাথে যাবে আমার অভিভাবক হয়ে। তোর মতো বালপাকনা পোলার সাথে আবার অভিভাবক লাগে নাকি? আমার ভাই তোর বড় হয়েও তোর থেকে 1000 গুণ ভালো, তোর মতো বালপাকনা না। নদী কথা শুনে আশিক নোভা সবাই অবাক হয়ে তাকালো। নদী কথাগুলো বলে বের হয়ে গেল। আয়ন কিছু বলল না। আশিক খুশি হয়ে বলল, মেজো আপু আমাকে ভাই বলল, আমার প্রশংসা করলো। আম্মু শুনছো? আমি বললাম না, আপু আমার সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন আমাকে খুব ভালোবাসে। ঠিক আশিক, তুই ভুল বলিস নাই, আসলে আমরা ওকে চিনতে ভুল করেছি। আমি মানুষ দেখলে বুঝতে পারি। আয়ান, তুমি কষ্ট পাও না? আপু রেগে আছে, গতকাল ওইভাবে নিয়ে এসেছো। ওর কথা ধরে কে? থাকো, বের হব। খাবার খেয়ে যাও, গতকাল রাতেও তো খেলে না। আন্টি ক্ষুধাও লাগছে। আয়ান রুমে চলে গেল সিঁড়ি বয়ে। আয়ান রুমে গিয়ে দেখে খাটের উপরে টাকা। আয়ন টাকা হাতে নিয়ে দেখে 10,000 টাকা দিয়ে রাখছে। আয়ান ভাবতে লাগলো, 10,000 টাকা কার আবার ফর্ম ফিল আপ টাকা লাগে? আয়ন কথাগুলো বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে নিচে গেল। নিচে গিয়ে সবার সাথে খেয়ে আয়ান বের হয়ে গেল। আয়ন স্কুলে গিয়ে স্যারের সাথে কথা বলে সব বকিয়া সাথে স্কুলের ফর্ম ফিল আপ করে নিল। আয়ন স্যারের সাথে কথা বলে বের হইল স্কুল থেকে। আয়ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হুট করে ওর সামনে বাইক থামালো। আয়ন রেগে বলল, ওই সমস্যা কি? আর একটু হইলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আয়ন কথাটা বলে মারতে যাবে, দেখে 5টা বাইক। হেলমেট খুলতে দেখে তুলি। আয়ন বলে উঠল, ও, আপনারা তাহলে আর একটু হইলে ঘুষি খেতেন। বাহ, পিচ্ছে দুলাভাই তো দেখি অনেক পাওয়ার। এইভাবে নিচের দিকে তাকিয়ে হাঁটছিস কেন? সামনে চোখে দেখোস না? পাশের বাইকে নদী হেলমেট খুললো। আয়ন কিছু বলতে যাবে, সাথে সাথে পিছন থেকে কয়েকজন এসে আয়নের কাঁধে হাত থেকে 2টা মেয়ে গাল টেনে বলল, বাবু, শুনলাম তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে। শোনো, এখন তো আরও ফর্ম ফিল আপের স্কুলে আরও বকেয়ে দিতে পারবা না। এক কাজ করো, এখনও সময় আছে, আমাদের দুইজনের বয়ফ্রেন্ড হয়ে যাও, আমরা তোমাকে টাকা দিব। 2টা মেয়ের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। আয়নকে কিস করতে যাবে, সাথে সাথে আয়ন 2টা সামনে নিয়ে এসে থাপ্পড় দিয়ে বলল, আমি বিবাহিত, আমার বউ তোদের থেকে 10 গুণ সুন্দরী। দূরে থাক পেতনির দল। আয়নের কথা শুনে নদী একটু লজ্জা পেল। মেয়ে 2টা রেগে আয়নের কলার ধরে টান দিয়ে দেওয়ালের সাথে ঠেকিয়ে কিস করতে যাবে। নদী বলে উঠল, ওই মেয়েরা, কি হচ্ছে এসব? নদীর ধমকে সুর শুনে দুজন পিছনে তাকিয়ে বলল, এই, আপনারা এখান থেকে যান, আমাদের ব্যাপারে নাক গলাতে আসবেন না। গান জি পোলাপান, আমরা আমাদের সাথে লাগতেইছেন না। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে 2 মেয়ের বিনুনি ধরে বেঁধে দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। দুজন পড়ে গেল, চুলে টান লাগে, দুজন কান্না করতে লাগলো। আয়ান বলল, পেতনির দলগুলো আমার মূল্যবান ঠোঁট খেতে আসছে, যত সব ফালতু মেয়ে। আয়ান, কি অবস্থা? এই পেতনি দুটো আবার তোকে জ্বালাচ্ছে নাকি?
ম্যামের ফালতু দুই বোন মন চাচ্ছে চুলের মুঠো ধরে বেড়াই। মায়া মানুষ দেখে ভালোই ভালোই থাপ্পড় দিলাম। আয়নের কথা শুনে ইয়ানা তুলে মিটি মিটি হাসতে লাগলো। রাকিব বলে উঠল, ওর পিছনে কেন লাগোস? তোদের কতবার কইলাম আমার প্রপোজ মেনে নে। যে চায় না তার পিছনে ঘুরে লাভ আছে। রাকিবের কথা শুনে মেয়ে দুইটা রাকিবের গালে থাপ্পড় মেরে বলল, আয়ান, আমরা তোকে পরে দেখে নিব। আর তোর বাপের হাতে যদি মাইন না খাওয়ায়, আমার নামও সোনালি না। আয়ান হাসতে হাসতে বলল, যা বলগা, আমি তো ওই বাসায় নাই। আমার বাপ আমার কি করবে? যা ভাগ, পেতনির দল। দুজন রেগে চলে গেল। রাকিব বলে ওঠে, দোস্ত, ফিল আপ করতে পারছোস? তুই করগা। টাকা কোথায় পেলি? তোর তো সব মিলে 5,000 টাকা হয়েছে। আয়ন পকেট থেকে টাকা বের করে নদীর কাছে গিয়ে বলল, সব 6,000 এখানে, 4,000 টাকা লাগছে। তোমাকে দিয়েছি, রাখো। এই টাকা দরকার নাই, পরে লাগলে দিয়েন। খরচ নাই নাকি যে এই টাকা ফেরত দিতে হবে? 1,000 গতকাল দিয়েছিলে, 50 টাকা খরচ করছি, এখনও 950 টাকা আছে, তাই দরকার নাই। এই টাকা দিয়ে পরীক্ষার ভিতরে ভাড়া সব হয়ে যাবে। অবাক হয়ে তাকালো। নদী বলে ওঠে, তোমার না 5,000 টাকা হয়েছে, 6,000 কেমনে কি? স্যারের থেকে 1,000 কমিয়ে নিয়েছি। তাহলে তো 1,000 তুমি কামিয়েছো, তো এই টাকা তো তোমার। দূর, এত কথা বলার মুড নাই। আর সব মিলে কই যান? আজকে যদি আমার বউকে কেউ নেশা করানোর চেষ্টা করেছেন, গতকাল রাতে নেশাখোর ছিলেন দেখে তেমন একটা মারি নাই, এইবার মেরে হাড্ডি ভেঙে ফেলবো। আয়নের কথা শুনে সবাই ভুরু কুচকে তাকালো। রাকিব এসে বলল, তোর বউ মানে? এটা তোর ভাবি, দেখা হইলে সালাম দিবি। ওয়ালাইকুম আসসালাম ভাবি। দোস্ত, এত মাইয়া থাকতে সিনিয়র গার্লফ্রেন্ড? আমি শুনেছি সিনিয়র গার্লফ্রেন্ড গুলো বলে অনেক কেয়ারিং হয়। আয়ান মাথায় থাপ্পড় মেরে বলল, আমার বউ হয়, গার্লফ্রেন্ড না। আয়নের কথা শুনে রাকিব অবাক হয়ে তাকালো। আয়ন কি কিছু বলবে, তখনই আরেকটা মেয়ে দৌড়ে এসে আয়নের সামনে এসে দুহাত দুদিকে সরিয়ে দিয়ে বলল, আয়ান, আমার কথা শোনো। আমি তোমাকে এখানে জ্বালাতে বা ভালোবাসার কথা বলতে আসি না আজ। আমার কথা প্লিজ শোনো। সামনে থেকে সরো। আয়ান, আমি উল্টাপাল্টা কিছু বলবো না, আমার কথাটা শোনো। তুমি এখন কোথায় উঠেছো? আপু বলছে তোমার ফর্ম ফিল আপে টাকা দিবে, এর বিনিময়ে আমাকে তোমার হেল্প করা লাগবে। দূরে থাক, অভাবের সময় স্বভাব নষ্ট করার ধান্দা। আমার আর কারো সাহায্য লাগবে না। যখন চেয়েছি খারাপ অফার দিয়েছিলি, ফ্রেন্ডের মতো থাক। আমার আর দরকার নাই। সামনে থেকে সর, মাথা গরম করিস না। তুলির হাত ধরে তমাকে সরিয়েতে একটা রিক্সা থামিয়ে উঠে চলে গেল। তমা বলতে লাগলো, আয়ান, আমার কথাটা শোনো। তোকে খাওয়া থাকা ফ্রি দিব। তুই আমাকে পড়ালে মাসে বেতন দেওয়া হবে। এত সুন্দর সুযোগ কোথাও পাবি না। আয়ান ভাই, আই লাভ ইউ। তোমার কথা শুনে রাকিব নদীর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসি দিয়ে বলল, ভাবি আপনি জান গা, এই মেয়ের মাথায় সমস্যা আছে। এই রাতুল, এই ছেলেকে বাইকে তুলে তো। ভাবি আমি কিছু করি নাই। ভাবি আমার উপরে রাগ করে আছেন নাকি? ওঠো, ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে কিছু করব না, শুধু কিছু প্রশ্ন আছে। আমাদের সাথে চলো, পিৎজা খাওয়াবো। সত্যি? রাকিব রাতুলের বাইকে উঠে পড়ল। তমা কিছু বলার আগে সবাই চলে গেল। রাকিব বলে ওঠে, ভাবি উল্টাপাল্টা কোনো ইচ্ছে যদি করে থাকেন লাভ নেই। আমাকে মারলে আমি যদি বলে দেয় আয়ান আপনার বন্ধুদের হাত পা ভেঙে দিবে, ওকে ছোট ভাবলে ভুল হবে। ওই মায়ের ফিটের এক্সপার্ট, এই এলাকার ডন আছে, ওদের লোকেদের মেরেছিল। আশা করি ওর সাহস নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, তাই সাবধান। কি এখানকার ডন লোকদের সাথেও ঝামেলা করছে? এই ছেলে তো ভয়ঙ্কর রে। আমি তো বাচ্চা ভেবেছিলাম, আজ যা দেখলাম। আর এই সব ছোট ছোট বাচ্চা কি পাকনা রে ভাই? তোদের কি বললাম, একদম বাল পাকনা। আমি তো বিশ্বাস করতে পারছি না। এই বয়সে একটু একটু প্রেম বুঝতাম, বাট এরা তো বড়দেরও হার মানাবে। আমরা যে ওইখানে, তারপর লজ্জা নেই। কিভাবে দেওয়ালের সাথে লিপ কিস দিতে নিচ্ছিল।
এই জন্যই তো পাকনা ওইটা। এইটাও তো কম ব্যাপার, এটাতে এত অবাক হওয়ার কি আছে? আমাকে এখন বিয়ে করালে আমি 100 বাচ্চার বাপ হব। রাতুলের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। রাতুল দাঁতে দাঁত চেপে হাসি দিল। 5 জন বাইক থামালে সবাই নেমে পড়লো। রেস্তোরাঁর ভিতরে গিয়ে মেনু কার্ড দিয়ে পড়লো। যা খাবে অর্ডার করো। আর তুলি, তুই থাক, আর তোরা যা। তুলি ওদের পাশে বসলো আর আরগুলো অন্য টেবিলে গিয়ে বসলো। রাতুল এক এক করে অনেকগুলো খাবার অর্ডার দিল। নদী বলে উঠল, এখন আসুক, আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আয়ানের প্রতি এত মেয়ে এত ফিদা কেন? অনেক কারণ আছে। প্রথম তো এই ক্লাসের টপার, দ্বিতীয় ওই নম্র ভদ্র হয়ে থাকতো, অনেকটা চুপচাপ। তৃতীয় ক্লাসের সব ছেলেরা মেয়েদের পিছনে লেগে থাকলেও ওই কারো পিছনে লেগে থাকে না। ওই সব সময় প্রেম থেকে দূরে থাকে। ওই খেলাধুলা, পড়াশোনা, মারপিট সব কিছুতেই এক্সপার্ট। প্রথমে যে 2টা মেয়েকে দেখলেন, ওর আম্মুকে আর বোনকে বাঁচিয়েছিল। ওরা চাচাতো বোন, বেস্ট ফ্রেন্ড। ওরা দুজন যা চয়েস করে এক জিনিস করে। তাই বলে বয়ফ্রেন্ডও? কমন ব্যাপার, বাট একটাই জিনিস বুঝলাম না, আপনার সাথে ওর বিয়ে কেমনে হলো? ওর তো বয়স 16, ওই কেমনে বিয়ে করলো? আমাকে বললে আমিও করব। কানের নিচে দিব। আর একটা কথা, মিথ্যা কথা বলবে না। শুধু কি এইসবের জন্যই আয়ানকে সবাই পছন্দ করে? আর আয়ানের কি সত্যিই গার্লফ্রেন্ড নেই? না না, কোনো গার্লফ্রেন্ড, ওর লাইফটা এত সহজ না। ওই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতেই চাই। ওই ছোট থেকে কষ্ট পেয়ে বড় হয়েছে। ওকে হাসি খুশি দেখলেও ওর লাইফে ভালোবাসার বড্ড অভাব। ছোট থেকে না মায়ের ভালোবাসা তেমন পেয়েছে, আর না পেয়েছে বাবার। ওই অবহেলিত সব সময় সবাই ওকে শুধু আঘাত করে, তারপর নিজের ইচ্ছে পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। ভাবি, আপনি ওকে ভালোবাসলে ওই আপনার জন্য জীবনও দিতে দ্বিধাবোধ করবে না। আমি ওর বেস্ট ফ্রেন্ডের জন্য ওর প্রশংসা করছি না। আপনি চাইলে বস্তিতে গিয়ে জানতে পারেন, আমি যা বলছি তারাও বলবে। বুঝলাম, আবার চলে এসেছে। কি খুশি হয়ে খেতে লাগলো। আর নদী নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে লাগলো। ওদিকে আয়ন বাসায় গিয়ে পড়তে লাগলো। বিকালের দিকে নদী পাশে আসলো। আয়ন নদীকে দেখে বলল, এত তাড়াতাড়ি বাসায়? রেডি হয়ে নে, আমরা এই বাসায় থাকবো না। তো কোন বাসায় থাকবেন? বাগান বাড়িতে থাকবো। ওইখানকার পরিবেশ অনেক সুন্দর। হঠাৎ করে পরিবেশ কেন খুঁজছেন? কম কথা বল, লাগেজ গোছা। নদী আয়নের দিকে লাগেজ দিল। আয়ন নিজের জামা কাপড় গুছিয়ে নিল। নদীর দিকে তাকিয়ে বলল, আপনি নিবেন না? আয়নের গোছানো শেষ হলে নদী আয়নকে নিয়ে নিচে গেল। নিচে গেলে নদীর সৎমা বলে উঠল, কি ব্যাপার, লাগেজ নিয়ে কই যাও? উনি বলে বাগান বাড়িতে যাবে। তুমি না এখানে থাকবে, আবার ওইখানে কেন যাচ্ছ? আপনাকে কি কৈফিয়ত দিব নাকি? এই চলো। আয়নকে নিয়ে চলে গেল। 15 মিনিটেই ভিতরে পৌঁছে গেল। আয়ন বাসার ভিতরে গেলে দেখে নদীর সব বন্ধুরা। আয়নকে দেখে তুলি বলল, এটাকে নিয়ে আসলি কেন? এইখানে থাকবে, আমি যেখানে ওই সেখানে। ওই আমার থাকার রুমে যাও। নদীর কথা শুনে আয়ন চলে গেল। আয়ন লাগেজ থেকে সব বের করে সব গুছিয়ে নিল। আয়ন টেবিলের সামনে দাঁড়িয়ে বই ঠিক করতে করতে ভাবতে লাগলো, এই মেয়ে কি চাচ্ছে? তার ফ্রেন্ডদেরও এখানে নিয়ে এসেছে। আয়ান নানা ধরনের কথা ভাবতে লাগলো। 5 মাস পর আয়ান পায়চারি করছে। নদী আয়ানের পায়চারি করা দেখে বলল, এত টেনশন করার কি আছে? যেমন পরীক্ষা দিয়েছিস তেমন রেজাল্ট আসবে। আচ্ছা, তোমার কি আমার সাথে ভালো করে কথা বলার কোনো মুড নাই নাকি? যদি না থাকে কথা বলো না। তোমার সাথে প্রতিদিন ঝগড়া ঝামেলা আমার ভালো লাগছে না। দয়া করে চুপ থাকবে। নদী রেগে সজোরে থাপ্পড় মারল। ওর বান্ধবীরা চমকে উঠে বলল, দোস্ত, আজকে এমনিতেই ওই টেনশনে আছে, তুই হুদাই থাপ্পড় মারলি কেন? চুপ কর, তুই একটু বেশি প্রশ্রয় ওকে দিচ্ছিস। বেশি কথা বলবি না। আয়ান গালে হাত দিয়ে বারান্দায় চলে গেল। আয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান ভাবতে লাগলো, আম্মু, তুমি আমাকে জন্ম কেন দিয়েছিলে? যদি আমাকে নিজের কাছে নাই রাখবে, তুমি আব্বু আমাকে দুনিয়াতে কেন নিয়ে এসেছিলে? আমার কি অপরাধ ছিল
সবসময় কেন সবার অবহেলা অপমান আমাকে সহ্য করতে হবে? সবাই শুধু আমাকে লাথি গুড়ি দিতে পারে। আমাকে কি ভালোবাসা যায় না? যত ভালোবাসা নিজের স্বার্থের উপরে। আয়ন কথাগুলো ভেবে গ্রিলে মাথা ঠেকিয়ে বাহিরের দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো আর ভাবতে লাগলো। আজ যদি আম্মু তুমি আমার পাশে থাকতে তাহলে আমাকে এত কষ্ট পেতে হইতো না। সবার মায়েরা সন্তানদের সাথে ব্যস্ত হয়ে আছে রেজাল্টের আশায়, আর আমার বেলায় কেউ নেই। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে টুকরে উঠল। তুলি আয়নের কাঁধে হাত রাখতেই আয়ন তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিল। তুলি বলে ওঠে, কান্না থামাও, মিষ্টি খাওয়াও। তোমার স্কুলে ফার্স্ট হয়েছো, গোল্ডেন A+ পেয়েছো। কি সত্যি আপু? হ্যাঁ, এই দেখো। আয়ন মুখ দেখে কোনো হাসি আসলো না। আয়ন তুলিকে ফোনটা দিয়ে দিল। তুলি বলে ওঠে, কি ব্যাপার, তুমি খুশি না? না। কি বলো? তোমার শিক্ষকরা নদীকে কল দিয়ে তোমাকে জানাতে বলেছে তোমাদের শিক্ষকরা খুশি, আর তুমি কি না খুশি না? তুলির কথা শুনে আয়ন মুখে হাসি রেখা টেনে বলল, এই খুশি দিয়ে কি হবে? আজ তো যাদের খুশি হওয়ার কথা ছিল তারা কেউ আমার পাশে নাই। প্রতিবার ফার্স্ট হয় ক্লাসে, কিন্তু সেইটা দেখানোর মতো কেউ নাই আপু। আয়ন কথাগুলো বলে চলে গেল। আয়নের চোখে পানি টলমলো করলো। নদী চুপ হয়ে গেল। তুলি আয়নের পিছন পিছন গেল। আয়নকে নদী বাদে সবাই কনগ্রেস জানাতে লাগলো। আয়ন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। নদী রেগে বলে, দেখ কি ভাব দেখে বাঁচি না। আমি তো জীবনে কত ভালো রেজাল্ট করছি, কখনো তো এত ভাব দেখাই নাই। জাস্ট শ্যাট আপ নদী। ভাই বুঝলাম না, তুই যেদিন থেকে শুনেছিস তুই মা হতে চলেছিস সেদিন থেকে যত নাটক শুরু করেছিস, ওর সাথে যা নয় তাই ব্যবহার করছিস। ভাই সেদিন তুই নেশা অবস্থায় পাগলামি করছিস। ওই ছেলে মানুষ, মেয়ে মানুষ নিজেকে সেফ দিলে কোনো ছেলে মানুষ চুপ থাকবে? সেখানে তোর নিজেও ভুল আছে। তুই একা কেন ওর উপরে দোষ চাপাস? আমি বুঝলাম না, ওর সাথে এমন ব্যবহার করছিস। কাজের লোকের সাথেও কেউ এমন করে না। তুই চামচামি করা বন্ধ করবি? তোর এত জ্বালা কেন ওকে নিয়ে? ও ছোট্ট একটা ছেলে, ও যতটা ধৈর্য ধরেছে, আমি হলে কবে তোকে ছেড়ে চলে যেতাম। তোর অপেক্ষায় বসে থাকতাম নাকি? ছেলেটার মনে এমনিতেই চাপা, কষ্ট বড় করে নিয়েছে। জানোস, এত ভালো রেজাল্ট করার পরেও ওর মুখে খুশি নেই। তার কারণ জিজ্ঞাসা করলে কি বলেছে শুনবি? আমার শোনা লাগবে না, চুপ কর, বকবক করিস না। আয়ন ওয়াশরুম থেকে বের হইলে তুলি কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ন বের হয়ে গেল। আয়ন সোজা ওর সৎ বাবার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আয়ন রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। এক নজর ওর মাকে দেখার জন্য অনেকক্ষণ রোদের ভিতরে দাঁড়িয়ে থাকলো। 1 ঘন্টার দিকে নদীরা ওর ফ্রেন্ডরা মিলে গাড়িতে করে যাচ্ছিল। আয়নকে দেখে গাড়ি অ্যাক্সিড করে দাঁড় করালো। ওর দিকে নজর রাখতে লাগলো। অনেকক্ষণ পর আয়নের আম্মু একটা মেয়ের হাত ধরে আসছিল, সাথে আয়নের সৎবাবু ছিল। আয়ন খুশি হয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ওর সৎ বাবাকে দেখে আয়ন সাথে সাথে গাছের পিছনে দাঁড়ালো। আয়নের আম্মুর চোখে পড়লে কিছু না বলে চলে গেল। গেটের ভিতরে গেলে আয়ন বের হইল। কিছুক্ষণ পর আয়নের আম্মু বের হয়ে আসলো। আয়ন দৌড়ে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। আম্মু, আমি না গোল্ডেন A+ পাইছি। আয়নের আম্মু আয়নকে নিজের থেকে সরিয়ে দিয়ে হাতে কিছু টাকা দিয়ে বলল, এখন এখান থেকে চলে যা, এখানে আসিস না। তোর রেজাল্ট শুনে অনেক খুশি হয়েছি। আর রাকিবের কাছে আমি ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিমনি। এই টাকা আমার কাছে আপাতত আছে, বুঝোস তো, অনেক কষ্টে টাকাগুলো বাঁচাইছি। আয়নের আম্মু চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো আর আয়নের সাথে কথা বলতে লাগলো। আয়নর আম্মুর দিকে এক নজর তাকিয়ে আছে। আয়নের চোখে পানি, সেদিকে আয়নের আম্মুর কোনো খেয়াল নেই। একবার আয়নের দিকে তাকালো না। আয়ন টাকাটা ওর আম্মুর হাতে দিয়ে বলল, আম্মু, টাকা চাইতে আসি নাই, এখানে শুধু তোমাকে রেজাল্ট বলতে এসেছিলাম। আমি অনেক ভালো আছি আম্মু, তোমাকে চুরি করে টাকা গুছিয়ে আমাকে দিতে হবে না। আয়ন কথাগুলো বলে আয়নের আম্মু ওর দিকে তাকালে আয়ন ঘুরে চোখের পানি মুছতে মুছতে যেতে লাগলো। আয়নের আম্মু কিছু বলবে, তখনই ভিতর থেকে ডাক আসলে আয়নের আম্মু দৌড়ে চলে গেল। আয়নের বুকের ভেতর যেন চাপা কান্না জমে যেতে লাগলো। আয়ন নদীর গাড়ির সামনে দিয়ে গেল, খেয়াল করলো না। আয়ন সোজা নদীর পাড়ে চলে গেল। আয়ন নদীর দিকে তাকিয়ে ভাবতে লাগলো। মন চাচ্ছে নদী তোর বুকে ভেসে যাই,
কিন্তু নদী জানিস আমি না বাবা হতে যাচ্ছি। জানি নদী আমার সন্তান এই দুনিয়াতে আসতে দিতে চাচ্ছে না। তোর নামের সাথে নাম মিলে যায় নদী। জানো নদী, আমার না খুব ইচ্ছে করে তোর বুকে হারিয়ে যেতে। আগে যদি তোর বুকে হারিয়ে যেতাম তাহলে আজ না তোর নামের সাথে নাম মিলে যাওয়া এক নারীর সাথে দেখা হইতো, আর না আমাদের কোনো সন্তান হইতো। আয়ন কান্না করতে লাগলো। আয়ন লাফ দিতে গিয়েও ভাবতে লাগলো। না আয়ান, এমন কিছু করিস না। তোর লাইফের মতো তোর সন্তান বাবাহারা হয়ে যাক, এইটা নিশ্চয়ই তুই চাস না। মায়ের তো অন্য জায়গায় বিয়ে করলে হয়ে যাবে, কিন্তু তোর সন্তানের কি হবে? তুই একজন ভালো বাবা হতে পারবি। আয়ান, তুই এমন ভুল করিস না। আয়ন অনেকক্ষণ নিজেকে বুঝিয়ে নিল। অনেকক্ষণ বসে থেকে রাতে আয়ন বাসায় ফিরল। আয়নকে দেখে সবাই ওর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আয়ান, কোথায় ছিলে সারাদিন? কোথাও না আপু, একটু ঘুরলাম, নিজেকে সময় দিলাম। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, আজ আমি তোমার পছন্দের রান্না করেছি। ধন্যবাদ আপু। আয়ন রুমে গিয়ে গোসল করে বের হইল। বাইরে নদীর জোরে জোরে হাসি কানে আসলো। আয়ন শার্ট প্যান্ট বারান্দায় মেলে দিয়ে শুয়ে পড়ল। নদী রুমে এসে বলল, ওই সারাদিন কই ছিলি? কোনো খোঁজ খবর নাই। শোন, বাইরে খেতে যাব, রেডি হয়ে নে। ক্ষুধা নাই, আপনারা যান। এত নাকামি করবি না, তোর জন্য সবাইকে ট্রিট দেব, চল। তুলি আপু কষ্ট করে রান্না করছে, সেইটা বাদ দিয়ে বাইরে খেতে কিভাবে যাব? আয়নের কথা শুনে নদীর রাগ হতে লাগলো। নদী বলে উঠল, নদী ওকে থাক তুই তাহলে, তোর আপু রান্না করছে, চল তোকে খাওয়াবো। রেখে আয়নের কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন নদীকে বলতে লাগলো, নদী ব্যথা কিন্তু পাবে, নদী কলার ছাড়ো। বসার ঘরে গেলে সবাই দাঁড়িয়ে গেল। একজন বলে উঠল, নদী নদী কি হয়েছে, এমন কেন করছিস? আয়নকে টেবিলের সামনে বসিয়ে দিয়ে তুলি রান্না করা সব কিছু একসাথে করে আয়নকে জোর করে খাওয়াই দিতে লাগলো। আয়ন ঢোক গেলার আগে জোর করে আরও খাবার দিতে লাগলো। সবাই নদীকে থামানোর চেষ্টা করতে লাগলো। তুলি বলে উঠল, পাগল হয়ে গেছিস? এইভাবে ভাত খাওয়ালে গলাতে ঠেকে মরে যাবে নদী, শান্ত হ। তোর অনেক মায়া লাগে তাই না? তোর খাবার খাবে দেখে আমার সাথে যাবে না তো আমি খাওয়াচ্ছি, সমস্যা কোথায়? নে খা, বেশি করে খা। আয়ন সহ্য করতে না পেরে নদীকে সজোরে থাপ্পড় মেরে দিল। নদী পড়ে যেতে নিলে আয়ন সাথে সাথে ওর হাত ধরে ফেলল। নদী রেগে বলল, হাত ছাড়, পড়ে যায়, আমার ক্ষতি হোক। হাত ছাড়ে। থাপ্পড় মারছস আবার হাত কেন দিছিস? আয়ন নদীর হাত ধরে সোজা দাঁড় করিয়ে দিয়ে বলল, ব্যাস অনেক হয়েছে, আমি এখনই শুধুমাত্র আমার সন্তানের জন্য এখানে পড়ে আছি, না হইলে আমি কবে এখান থেকে চলে যেতাম। তোমার পাগলামি আর নেওয়া যাচ্ছে না। বাচ্চা হইলে আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব। তুমি তোমার মতো জীবন কাটাও, আমি তোমার কোনো ভালো খারাপের দিকে ঘুরেও তাকাবো না। আর 5 মাস আমাকে সহ্য করো দয়া করে। আয়ন কথাগুলো বলে চলে যেতে নিলে নদী কান্না করতে করতে বলল, হ্যাঁ আমি ঠিক ধরছি, বাচ্চা হইলে তো তুই তুলির কাছে একেবারেই চলে যেতে পারোস। তুলি তোকে এই বুদ্ধি দিয়েছে, আমি কি জানি না? আমাকে তো আর তোর ভালো লাগে না আমার সাথে এমন বোরিং বাচ্চার জন্য, আমি কি বুঝি না? তুলির সাথে প্রেম জমেছে, কি ভাবছস আমি কিছু জানি না? আমি সব কিছু খেয়াল করেছি। আমাকে তোদের বোকা মনে হয় তাই না? আমার চোখের আড়ালে কি পরিচয় থাকোস, আমি কি কিছুই জানি না মনে করছস? নদীর কথা শুনে তুলি আয়ন সবাই অবাক হয়ে গেল। আয়ন নদীর দিকে তাকালো। নদী কান্না করতে করতে চেয়ারে বসে পড়ল। তুলি বলে উঠল, নদী, তুই এমন জঘন্য চিন্তা ভাবনা কিভাবে করলি? আমার আর আয়ানের মধ্যে প্রেম চলছে? আমি তো বিশ্বাস করতে পারছি না তুই আমাকে আর আয়ানকে এইভাবে জড়িয়ে দিবি। চুপ কর, তুই কোনো কথা বলবি না। তুই আমার জীবন বাঁচিয়েছিস দেখে আমি তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আর সেখানে তুই আমার আড়ালে পিঠে ছুরি মারছস। সব সময় বলতি আমাকে বেস্ট ফ্রেন্ড, আমার বোন, অথচ আমার স্বামীকে তুই কেড়ে নিয়েছিস। নদী, তোর এই আমার উপরে বিশ্বাস? নদী বাজে কথা বলবে না একদম। আমাকে আর তুলি আপুকে নিয়ে বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার ওয়াইফ। কি বাজির কথা বলছি আমি? আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তুই ছাদে গিয়ে তুলির সাথে রোম্যান্স করস, আমি কি কিছু জানি না? নদী জাস্ট শ্যাট আপ। আমাকে ধমক দিবি না। তুলি অসুস্থ হইলে সবার থেকে তোর টেনশন বেশি থাকে, আর আমি অসুস্থ হইলে কই তোকে তো কখনো টেনশন করতে দেখি না, অথচ 5 মাসের ভেতরে তুলির জন্য একদম পাগল হয়ে গেছিস।
আয়ন রাগে সামনে থাকা ফুলদানি সজোরে ঘুষি মেরে বলল, আপু এটাকে চুপ করতে বলো, আমার রাগ কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। আমি ওর গায়ে হাত তুলবো, ওকে চুপ করতে বলো। সত্যি বললে সবার জলে। নদীর কথা শুনে ওর বাকি ফ্রেন্ডরা বলে, দোস্ত তোর কথা ভুল হচ্ছে, ওদের মধ্যে তো ভাই বোনের মতো সম্পর্ক, আমি তো কখনো খারাপ কিছু দেখি নাই। নদী কান্না করতে করতে বলল, এই ছবিগুলো দেখ। নদী ওর ফোন থেকে কিছু ছবি দেখালে আয়ন তুলি অবাক হয়ে গেল। ওর বান্ধবীরা সবাই বলতে লাগলো, ছি তুলি, তুই এ কাজ কিভাবে করতে পারলি? আয়ান নদীর হাজবেন্ড, আমাদের তুই জ্ঞান দিয়ে নিজে ওর সাথে এসব করছস। তুলি আয়নের রাগ যেন চড়াও হয়ে গেল। আয়ন নদীর ফোন নিয়ে সজোরে ঢিল মেরে ভেঙে ফেলল। নদীকে কিছু বলতে যাবে, সাথে সাথে তুলি হাত দিয়ে বাধা দিয়ে বলল, ভাই শান্ত হ, আমি নদীর সাথে কথা বলি, ওই আমাদের ভুল বুঝেছে। আমি কোনো ভুল বুঝি নাই, আমি যা দেখছি সঠিক দেখছি। তোরা মাঝে মাঝে ছাদে যাস, মাঝে মাঝে আমি না থাকলে দুইজন একসাথে বাগানে বসে থেকে হাসাহাসি যত প্রেমালাপ আছে করস। আর তার থেকে বড় কথা, তোদের মাঝে যদি কিছু নাই থাকতো তাহলে কখনো তোদের একে অপরের দিকে এত টান থাকতো না। তোরা দেখোস না, তুলিকে কিছু বললে আয়ান রেগে যেত, আর আয়ানকে কিছু বললে তুলির গায়ে লাগতো। নদীর কথা শুনে ওর ফ্রেন্ডরা বলে, হ্যাঁ আমি ও খেয়াল করছি। আয়ন রাগে হাত মুঠো করে নিয়ে বলল, আল্লাহর দোহাই লাগে তুমি চুপ করো, আর একটা কথা বলো না। আয়ান চুপ করো তো, আমি কথা বলি। তুলি নদীর পায়ের কাছে বসে হাত ধরতে গেলে এক ঝটকায় সরিয়ে দিল। তুলি বলে উঠল, বোন, আমি তোকে নিজের বোন ভাবি, আমি তোর সংসার ভাঙবো এমন কথা কিভাবে ভাবলি? তুই যেটাই দেখেছিস সেটাই সম্পূর্ণ ভুল। সেদিন অনেক বাতাস ছিল, আমি আর আয়ান তোর ব্যাপারে কথা বলছিলাম, হুট করে আমার চোখে ময়লা পড়লে আমি কান্না করছিলাম। আয়ান তখন আমার চোখের ময়লা পরিষ্কার করে দিয়েছিল। আয়ান আমার থেকে লম্বা, ওই যদি আমার চোখের কাছে আসে ওকে ঝুঁকতে হবে। পিছন থেকে দেখছস, দেখে মনে হয়েছে আয়ান আমাকে লিপ কিস করেছে। বিশ্বাস কর, আল্লাহর কসম করে বলছি, প্রথমে আয়ানকে আমার ভালো লেগেছিল, বাট এখান থেকে 1 মাস পর থেকে আমি ওকে ভাইয়ার চোখে দেখি। ওই আমাকে আপু আপু করে, আমরা দুজন ভাই বোন, এর বাহিরে কিছুই না। সব বুঝলাম, তাহলে প্রতি রাতে কেন তোদের দেখা করা লাগে? আরে দূর, আচ্ছা তুই কি জানোস না আমার রাতের বেলা চাঁদ কতটা পছন্দ? রাতের আকাশ দেখতে ভালো লাগে, তেমন আয়ানেরও ভালো লাগে। ওর সাথে আমার অনেক কিছু মিল পাইছি, তাই আমরা দুজনের সম্পর্কে যমজ ভাই বোন দিয়েছি। আল্লাহর কসম করে কখনো আমি মিথ্যা বলবো না, এটাই তুই ভালো করে জানিস। তাহলে বাগানে কি নিয়ে এত কথা বলতি? চোখের ইশারায় কেন করতি? আবার মাঝে মাঝে ওই তোর রুমে কেন যেত? আমার রুমে মাঝে মাঝে আসতো কোনো পড়ায় সমস্যা হলে, আর যতবার এসেছে আমার সাথে লামিয়া তো থাকতো, না হয় ওই থাকতো। আর বাগানের কথা বলছিস? আরে বলিস না, আমার ফোনে একটা রিলস দেখছিলাম, সেটাই নিয়ে দুজন কথা বলছিলাম আর হাসছিলাম। আর ইশারার কথা বলিস, তুই আয়ানের সাথে যেমন ব্যবহার করিস সেটাই আয়ান মুখস্থ হয়ে গেছে। উনি সবসময় আমাকে একজন বড় বোনের মতো সব কিছুতে সাহায্য করত। আর তোমার মনে এসব নোংরা চিন্তা, আর তোমার যদি ওর সাথে মিশতে সমস্যা হইতো আমাকে বলতে পারতে, আমি কখনো ওনার সাথে মিশতাম না। আমি অশান্তি পছন্দ করি না, আমি তো সবসময় তোমার কথা মতো চলার চেষ্টা করি না, বলো? নদী কান্না করতে করতে বলল, আমি কি করব? আমি কি জানতাম ওই বাদরকে আমি ভালোবেসে ফেলবো? আমার জামাই শুধু আমার সাথে কথা বলবে, আমাকে সময় দিবে, কিন্তু ওই বেশি তোর সাথে কথা বলতো। তার উপরে আবার ওই রকম দেখে আমার রাগ হচ্ছিল। দুইজন আমার প্রিয়, অথচ তারা আমাকে ঠকালো। এটা ভেবে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না, আমার অনেক কষ্ট হতো। আমি কি করব? সেই জন্য আমি সবসময় চিল্লাপাল্লা করতাম। বলে ইশারায় বলল। আয়ন নদীর কাছে গিয়ে বসে, ওর হাত দুইটা ধরে বলল, নদী, আমার লাইফে 2টা মা আছে, 2টা বাবা আছে। আমি জানি এইসব কতটা কষ্টকর। আমার বাবা আমার মাকে কষ্ট দিয়েছে, তাকে ধোঁকা দিয়ে অন্য একজনকে বিয়ে করে। আমি এইসব পরিস্থিতিতে থেকেছি। আমি জানি এসব কতটা কষ্টকর।
আমি ছোট থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করেছি আমি কখনোই আমার স্ত্রী সন্তানকে কষ্ট দিব না। আমি একজন ভালো স্বামী আর ভালো বাবা হব। বাট তুমি আমাকে ভুল বুঝে শুধু শুধু নিজেকে কষ্ট দিয়েছো আর আমাকে কষ্ট দিলে। বাচ্চাদের মতো কান্না করতে করতে তুলে আর আয়নের দিকে তাকালো। নদী ওর হাত ধরে দুইটা কান ধরে বলল, সরি, আর এমন ভুল করব না। আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। তোমরা আমাকে ঠকালে আমি মরে যাব। বোকামে, আমি তোকে ঠকাবো ভাবলি কিভাবে? আমি তোকে ছোট থেকে চিনি। আমি তোর সুখ দুঃখে সবসময় থাকছি, আর সেখানে কি না আমি তোকে কষ্ট দেব? ঠকাবো কিভাবে ভাবলি? সরি। নদী তুলিকে জড়িয়ে ধরল। নদী তুলিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর নদীর দিকে তাকিয়ে বলল, কান্না করো না। শুনো, কোনো কিছু খারাপ লাগলে আমাকে সোজা বলবে, আমি সেই কাজ করব না। বাট না বলে নিজের ভিতরে সব চেপে রেখো না। নদী বাচ্চাদের মতো আয়নের দিকে হাত বাড়ালে সবাই হেসে দিল। আয়ন নদীকে কোলে তুলে নিয়ে বলল, আয়ন চলো বাহিরে খেতে যাব। নদীকে নিয়ে রুমে গেল। নদীকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে দিয়ে দুজনে ফ্রেশ হয়ে নিল। দুজন ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরল। আয়ন নদীর পিছনে দাঁড়িয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার বউটাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। তোমাকে দেখাবো বলে শাড়ি 3 পিস কিনেছিলাম, কিন্তু তার আগেই তো ভুল বোঝাবুঝি হওয়ার কারণে। বুঝলাম। চলো যাই। বাসায় এসে আমাকে আদর করবে তো? ওকে করব, আমার পাগলি বউ। ভাই, আপনাদের হইলে আসতে পারেন। আপু আপনি যান, আমরা আসছি। নদী তাকালে আয়ন কানে হাত দিলে নদী হেসে বলে, আর সন্দেহ করব না, চলো। আয়ন হাত এগিয়ে দিলে নদী আয়নের বাহু ধরে বের হলো। 5 বছর পর আয়ন, নদী আর ওর ছেলে আহনাফের দিকে তাকিয়ে আছে। নদী আর আহনাফ দুজন দুজনের চুল ধরে আছে। আয়ন চুপ করে আছে। আয়ন ভালো করে জানে মা ছেলে একজনের দিকে টানলে দিন শেষে মা ছেলে ওর পিছনে লাগবে। নদী আহনাফ একে অপরের দিকে তাকিয়ে আবার আয়নের দিকে তাকালো। আয়ন কিছু বলার আগে দুজন চিৎকার দিয়ে পড়ল, পাপা মাম্মা আমার চকলেট আইসক্রিম সব খেয়ে ফেলেছে। আমাকে ঘুম পাড়ানোর নাম করে সব খেয়ে নিয়েছে। দেখো মাম্মার মুখে এখনো চকলেট লেগে আছে। বাচ্চাদের মতো করে তাকিয়ে পড়ল, আমি অল্প খেয়েছি, ওই আমার সব চকলেট আইসক্রিম খেয়েছে। আমি তো ওকে কিছু বলি নাই। ওইটার একটু খেয়েছি তাই বলে ওই আমার সাথে রাগারাগি করবে? মানে হয়েছে কি, আমাকে শ্বশুর আব্বু ডাকে। আনজে দরজা থেকে পা বাড়াবে দুজন একে অপরকে ছেড়ে বলল, নদী মাম্মা দেখছো, পাপ্পার কাছে আমাদের কোনো গুরুত্ব নাই। বলে ওঠে, ঠিক বলছস, আসল ঝামেলা ওর জন্য লাগছে। আমাদের মধ্যে ঝামেলা লাগতো না যদি ওই আমাকে আবার চকলেট আইসক্রিম নিয়ে এসে দিত। ধর তোর পাপ্পাকে। আয়ান ঢোক গিলে দৌড়ে পালাতে যাবে, সাথে সাথে আহনাফ গিয়ে দৌড়ে পা ধরে পড়ল, মাম্মা পাপ্পাকে ধরে রাখছি, তুমি মারো, আমি ধরে আসি। আমরা একা মায়ের খাইছি, পাপ্পা কেন বাদ যাবে? আয়ান মনে মনে বলতে লাগলো, আল্লাহ কোন দুই ফাজিলের পাল্লায় আমাকে ফেললেন। এরা মারামারি করবে আর মাঝখানে আমি হুদাই মাইর খাবো। নদী চুল ধরতে যাবে, সাথে সাথে আয়ান বলল, আমি তোমাদের আজকে ঘুরতে নিয়ে যাব, যা খেতে চাইবে সব খাওয়াবো, রেস্তোরাঁও নিয়ে যাব। সাথে সাথে দুজন শান্ত হয়ে নম্র হয়ে গেল। নদী কিউটভাবে আয়ানের ব্যাগ নিল আর আহনাফ কিউটভাবে ধরে বলল, পাপা আমি না তোমার ছেলে, আমাকে কোলে নাও। আয়ন কোলে নিলে আহনাফ আয়নকে চুমু দিতে লাগলো। নদী বাহু ধরে ভিতরে নিয়ে যেতে যেতে বলল, আহনাফ, তুই শুধু শুধু ঝামেলা করছস। আমি না কতবার কইলাম তোর পাপ্পা অফিসে যত কাজ করুক আমাদের সময় ঠিক দিবে। দেখলি আমার কথা মিলল তো? নদীর কথা শুনে আহনাফ ফুরকুচকে তাকিয়ে বলে, মাম্মা তুমি না তুলি খালামনির কাছে বললে পাপ্পা সময় দেয় না আমাদের, তুমি না কত কিছু বললে। নদী আহনাফের কথা শুনে আহনাফের মুখ বন্ধ করে দাঁত চেপে হাসি দিয়ে বলল, জান, আমি কি তোমার নামে কিছু বলতে পারি বলো? যান, যাও গোসল করে আসো, আমি তোমার জামা কাপড় বের করে দেব। আচ্ছা আব্বু থাকো। আয়ন ওয়াশরুমে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, এই নদীও না ছেলেটাকে নিজের মতো নাটকবাজ বানাচ্ছে। উফ, অল্পের থেকে বেঁচে গেলাম। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে গোসল করতে লাগলো। গোসল করে তোয়ালে পরে বের হইল। দেখে আহনাফ নাই। নদী শার্ট প্যান্ট
বের করে খাটে রাখলো। নদী আহনাফের দিকে তাকাতেই নদী লুচ্চাদের মতো ঠোঁট কামড়াতে কামড়াতে বলল, তোমাকে একদম হট লাগছে। আয়ান নদীর কথা শুনে হাসি দিয়ে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, তাই চলো তাহলে একটু আদর করে নেই। না না, এখন না, রাতে বাবুকে ওর নানির কাছে পাঠিয়ে দেব। আচ্ছা। তোমাকে অনেক মিস করছি বাবু, অনেক মিস করছি। সরি জান, আমি কাজ তাড়াতাড়ি শেষ করে আসার চেষ্টা করছি। আব্বুকে জিজ্ঞেস করে দেখো। আব্বু বলেছে। এই জন্য তো আমার বউকে এত কিউট লাগছে। নদী ভুরকুচকে তাকালে আয়ন সোজা নদীর মাথার পিছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী আয়নের মাথার পিছনে ধরে পাল্টা জবাব দিতে লাগলো। কারো আসার শব্দ শুনে আয়ন তাড়াতাড়ি করে নদীকে ছেড়ে দিয়ে শার্ট প্যান্ট পরতে লাগলো। নদী তুলিকে দেখে বলে উঠল, তুলি তুই? হাই, কেমন আছিস দুজন? আলহামদুলিল্লাহ। আপু দুলাভাই আসে নাই? এসেছে নিচে। আয়ান, তুই ফ্রি কি? আপু। চল আজকে 4 জন মিলে ঘুরবো। 4 জন? আমার ছেলেকে নিয়ে আর ওকে নিয়ে যেতে হবে। 10 দিন বাসায় আসি নাই, 2 জন মারামারি লাগিয়েছিল। আমি যদি 2 জনকে না নেই আমার চুল একটাও থাকবে না। তোকে এখনো এই নদী মারে? আমি তো আকাশের থেকে শুনেছিলাম আমার বান্ধবীর জামাই ছাড়া কিছুই বোঝে না। ভালোবাসলে মায়েরও দেওয়া লাগে। যাই হোক, তোর ছেলেকে নিয়ে যাব। সে নিচে রেডি হয়ে তার আঙ্কেলের কোলে। ওকে চল বাবু, তুমিও আসো। ওকে যাও। অ্যান্ড ওয়ালেট গাড়ির চাবি নিয়ে নিচে গেল। তুলির হাজবেন্ডের সাথে কুশল বিনিময় করলো। নদীর সৎমা বলল, আম্মু থাক, ওই কান্না শুরু করবে। আম্মু থাক। আন্টি, আমি এটাকে রেখে দোষ হাতে চাই না। তুলির হাজবেন্ড কোলে নিয়ে বলল। আহনাফ তুলির হাজবেন্ডকে চুমু দিয়ে বলে। 4 জন হেসে বের হইল। সবাই ঘোরাঘুরি করে রেস্তোরাঁয় চলে গেল। সবাই একটা টেবিলে বসে কথা বলতে লাগলো। আহনাফ ঘুমিয়ে গেলে আয়ন বুকের সাথে নিয়ে থেকে সবার সাথে কথা বলতে লাগলো আর হাসতে লাগলো। হঠাৎ করে আয়নের সামনে টেবিলের দিকে চোখ গেল। আয়নের হাসি থেমে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? নদী পাশের টেবিলে তাকাতেই বলল, তোমার আম্মু। আয়নের সামনে আয়নের আম্মু ভাসুরের ছেলে এসে আয়নকে সালাম দিল। আয়ন সালামের উত্তর নিল। আয়নের সৎ বাবা বলল, বাবু, ওকে সালাম কেন দিচ্ছি? ছেলেটা ঘুরে বলে, চাচ্ছু আমার বস, আমি যে কোম্পানিতে জব করি ওটাই ওনার। সবাই চমকে উঠল। আয়নের আম্মু সৎ বাবা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। সৎ বাবা বলে, কি রে আয়ান, কোম্পানি তোর কোথাও ভুল হচ্ছে। দূর চাচ্ছু, কি বলো, ভুল কেন হবে? আয়ান বলে ওঠে। যান আপনার ফ্যামিলির সাথে সময় কাটান। আয়নের থেকে অনুমতি নিয়ে ছেলেটা চলে গেল। আয়ন ওইদিকে পাত্তা না দিয়ে সবার সাথে গল্প করতে লাগলো। আয়নের আম্মুর চোখে খুশিতে চোখের পানি বের হইতে লাগলো। সবাই অবাক হইলে আয়নের সৎ আব্বু বলল, তোমার ছেলে দেখো বড়লোক হয়ে গেছে, দেখে কোনো খোঁজ খবরই নাই। সবাই অবাক হয়ে গেল। আয়নের আম্মু বলল, চুপ, কোনো কথা বলবে না। বলেছিলাম না আমার ছেলে একদিন অনেক বড় হবে। আমার দোয়া আল্লাহ কবুল করেছে। আয়নের আম্মুর কথা আয়নের কানে অল্প আসলে কিছু বলল না। নদী বলে ওঠে, তোমার আম্মুর কাছে যাব, ওনাকে এখানে নিয়ে আসি। দরকার নাই। নদী আর কিছু বলল না। এইদিকে ছেলেটা বলে, ছোট আম্মু এইসব কি বলেন? ওনার আম্মু আপনি। আয়নের সৎ বাবা বলে, হ্যাঁ, ওই আয়ান ওর বড় ছেলে। ওই পিচ্চি ছেলেটা কে? ছেলেটা কথাটা শুনে বলে, কালো শাড়ি, ওটাই ওনার ওয়াইফ। আর বুকে তার ছেলে আহনাফ আর 2 জন চিনি না। আয়নের আম্মু অবাক হয়ে বলে, কি ওইটা আমার নাতি? আয়নের আম্মু এক মুহূর্ত দেরি না করে উঠে পড়ল। আয়নের পাশে গিয়ে আহনাফকে কোলে নিতে গেলে আয়ন কিছু বলল না। নদী সালাম দিল। আয়নের আম্মু সালামের উত্তর নিয়ে বলল, আমার নাতি হয়েছে? কখনো তো বলস নাই। আমার খুশি আর কারোর সাথে ভাগ করতে ইচ্ছে করে না। দোয়া করি সুখী হ। মাশাআল্লাহ, বৌমা অনেক সুন্দর হয়েছে। আন্টি বসেন। না মা, বসতে আসি নাই। আমি তোমাদের সুখের সময় থাকার যোগ্যতা রাখি না। আমি দুঃখের সময়ও ছিলাম, সুখের সময়ও থাকবো না। শুনলাম আমার নাতির কথা, তাই মনটা আর বাধা মানল না। আয়নের আম্মু আহনাফকে মন ভরে দেখে আয়নের কোলে দিয়ে বলল, সুখী হ,
ভালো থেকো বৌমা, সুখী হও। আয়নের মুখ চলে গেল। আয়নের চোখে কোনায় পানি জমে গেল। খাবার আসলে সবার সাথে স্বাভাবিক হয়ে খেতে লাগলো। আয়নের মুখ ভেজা চোখে আয়নকে দেখতে লাগলো। নদী আয়নের হাতে হাত রাখতে আয়ন হাসি মুখে বলল, আমার পাশে তোমরা থাকলে আমার আর কাউকে কোনো দরকার নাই। নদী জড়িয়ে ধরলে আয়ন ওর আম্মুর দিকে তাকিয়ে দেখে ওর আম্মু সবার সাথে খাবার খাচ্ছে। হাসি মুখে আয়ন মনে মনে ভাবতে লাগলো, মায়ের অভাব পূর্ণ করার জন্য মাকে দরকার হয়। মাকে ছাড়া সবসময় একটা জায়গা শূন্য পড়ে থাকবে সারা জীবন। সেই জায়গাটা কখনো কারো জন্য হবে না। আয়নের আম্মু আর চোখে তাকালে দেখলো আয়ন সবার সাথে হাসি খুশি কথা বলছে, খাবার খাচ্ছে। আয়নের আম্মু ভাবতে লাগলো, আজ আমার চোখ শান্তি স্থাপন করলো। আজ এই দুনিয়াতে সব থেকে খুশি কেউ থাকলে আজ আমি সেই ব্যক্তি। আমার মতো খুশি এই দুনিয়াতে কেউ নাই। আমি আমার সন্তানকে হাসতে দেখেছি, যা মা হয়ে কখনো হাসাতে পারি নাই। ধন্যবাদ মা, তোমাকে আমি চিনি না, কিন্তু দোয়া করি মা, এভাবে আমার সন্তানকে হাসি খুশিতে রেখো। আল্লাহর কাছে চাই আমার সকল সুখ যেন আল্লাহ তোমাদের দেয়। আমি একজন ব্যর্থ মা। আয়নের আম্মু কথাগুলো ভাবতে ভাবতে সবার সাথে কথা বলতে লাগলো। আয়ন হাসির মাঝে নিজের মাকে দেখতে লাগলো আর চোখে